नमस्कार सकलके गान ओ गल्पे अंकिता चैनेले आज के शुनबेन नारायण सान्यालेर आर्टेमिसिया गल्पेर तृतीय पर्व। स्टूडियो घरे देवाल भर्ती पेट्रोर आँका छबिगुली देखेछेन आर्टेमिसिया बारे बारे खुटिए खुटिए। सबई तेल रंगेर कैनभास। विषयबस्तुर विस्तारे खामती नेই। स्थिर चित्र, नैसर्गिक दृश्य, प्रतिकृति एवं बाइबल बर्णित घटनावली, অ্যানানসিয়েশন, নেটিভিটি, যিশু ক্রোড়ের মা মেরি, রেপ অব দ্য স্যাভাসাইন, অশ্বচ্যুত সেন্ট পলের কনভার্সন, কি নেই? কিন্তু কি আশ্চর্য, একটা চিত্রপটেও আর্টেমিসিয়ার শিল্প সচেতন মনে কোনো রেখাপাত করেনি। সবাই যেন সচেতনভাবে চিত্রকরের স্টুডিওতে এসে ভিড় করেছে। নাটকে তাদের চরিত্রটা অভিনয় করতে হবে যে, তাদের প্রপোর্শনে গলতি নেই। সবাই সামনে ফেরা, সবার মুখেই সমান আলো, আলো ছায়ার বৈপরীত্য নেই। যেন সার বাঁধা এক সারি পুতুল। নাটকের ওরা কুশীলব মাত্র, কিন্তু নাটকীয়তা নেই। পেট্রো যেন উচ্চেলোর যুগেই থমকে গেছে। অ্যাঞ্জেলিকো, ম্যাসাচিও, বত্তিচেল্লি, লিওনার্দো বা মিকেলাঞ্জেলো, তাদের যেন সে চেনে না। প্রতিবেশিনীরা কেউ এলো না ওর সঙ্গে আলাপ করতে। এটাই বোধ হয় ফ্লোরেন্সের কেতা, যে যার বাড়িতে নিজ নিজ স্বাতন্ত্র্য বজায় রাখে চলতে চায়। প্রতিবেশিনীদের সঙ্গে আলাপ হতো যদি পেট্রো আলাপ করিয়ে দিত, কিন্তু তেমন কোনো ঘটনা ঘটল না। অথচ পেট্রো আন্তোনিও একান্তচারী নির্বান্ধব মানুষ যে নয় তা বোঝা যায়, কারণ সে নিজে তো প্রায়ই বন্ধুদের বাড়িতে যায়, কখনো বা নৈশাহারেও সেরে আসে। দুপুরে সে যে গির্জায় সিলিং আঁকতে যায়, অন্তত সে তাই বলে। সেখানেও ও নিশ্চয়ই একা কাজ করে না। গল্পচ্ছলে দু একদিন তাদের উল্লেখও করেছে। আর্টেমিসিয়া অনুযোগ করেছে, কই তুমি তো তাদের একদিনও নিমন্ত্রণ করো না, তোমার বন্ধু পত্নীদের সঙ্গে আমার আলাপ করিয়ে দিলে না তো। পেট্রো জবাব দেয়নি, মুখ নিচু করে জবাবটা এড়িয়ে যেতে চেয়েছে। আর্টেমিসিয়া কিন্তু থামতে পারেনি, বলে, কি হলো, জবাব দিলে না যে? না থাক, আমরা এই তো ভাই আছি, দুজনে নিরালায়। তুমি ভালো আছো, কিন্তু আমার কি ইচ্ছে করে না তোমার বন্ধু পত্নীদের সঙ্গে বন্ধুত্ব করতে? এভাবে একা একা আমার দিন যে কাটে না। পেট্রো তবু কোনো জবাব দেয় না। কোনো কারণ আছে কি পেট্রো আমাকে এমন আড়াল করে রাখার? এইবার মুখ তুলে বলে, আছে আর্টেমিসিয়া, কিন্তু কথাটা অপ্রিয়। শুনলে তুমি অহেতুক দুঃখ পাবে। থাক না সে কথা। না, থাকবে না। তুমি বলো আমাকে, কেন এভাবে আমাকে সবার চোখের আড়ালে রাখতে চাইছো? তুমি আজন্ম ফ্লোরেন্সের বাসিন্দা, তোমার কোনো বন্ধু বান্ধব নেই, এ কথা তো বিশ্বাস করা যায় না। পেট্রো এবার বলতে বাধ্য হলো, ব্যাপারটা অপ্রিয়, তাই তোমাকে বলতে চাইনি। আমার বন্ধু পত্নীরা নিশ্চয়ই লক্ষ্য করবে তোমার ডান হাতের আঙুলের ওই বিশ্রী ক্ষতচিহ্নগুলো। আমার মুখে বসন্তের দাগ আছে। কেউ জানতে চাইলে বলতে পারি, হ্যাঁ, ছেলেবেলায় আমার বসন্ত হয়েছিল। কিন্তু তোমার আঙুলের ওই... আর্টেমিসিয়া থমকে গেল। একটা দীর্ঘশ্বাস পড়ল তার। পেট্রো আরো বলল, কোনো স্ত্রী লোকের হাতে ওই সিবিলের দাগ দেখলে ওরা আন্দাজ করবে আদালত তোমাকে দিয়ে কিছু স্বীকারোক্তি আদায় করাতে চেয়েছিল। ওদের কৌতূহল হবে কি অপরাধ, কি স্বীকারোক্তি। আর্টেমিসিয়া তার ডান হাতখানার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। কথাটা মিথ্যে নয়। আদালত সারা জীবনের জন্য তার দক্ষিণ হস্তে এক শাশ্বত কলঙ্ক চিহ্ন এঁকে দিয়েছে। উপায় নেই। মহামান্য লর্ড হেরোনিমো ফেলিসিও লকুমেটেন্টি তাকে সারা জীবনের জন্য সলিটারি ইমপ্রিজনমেন্টের শাস্তি দিয়েছেন। সভ্য সমাজে সে হাতখানা দেখাতে পারবে না। তার নিয়তি একক নির্বাসন। রবিবারে ছুটির দিন, সাবাথ ডে। সেদিন চার্চে সিলিং সাফা করার কাজ বন্ধ।
সচরাচর পেত্র বাড়িতেই থাকে, যদি না বন্ধুদের নিয়ে ঘোড় দৌড়ের মাঠে হুল্লোড়ে যায়। ঘোড়াদের তো আর সাবাত ডে নেই, তাই তাদের মরণপণ দৌড়তেই হয়। যারা দেখতে যায় তাদের কেউ হয় আমির, কেউ ফকির। এই রবিবার পেত্র ঘোড় দৌড়ের মাঠে যায়নি। ইজি চেয়ারে পা এলিয়ে বারান্দায় রোদ পোহাচ্ছিল। হঠাৎ বেমক্কা বলে বসে, কই আর্টেমিসিয়া, তুমি তো তোমার আঁকা ছবিগুলো আমাকে দেখালে না? কিছু সঙ্গে করে নিয়ে এসেছো নিশ্চয়, আজ বার করো। পেত্রোর শিল্প সচেতনতার সম্বন্ধে ওর মোটামুটি ধারণা হয়েই গেছে। ও যে আর্টেমিসিয়ার চিত্রে নাটকীয়তা অথবা বাস্তবতা বা চিরস্কিউরও পছন্দ করবে না, এমন একটা ধারণা তার হয়েছে। তাই তার ছবিগুলো আজও বাক্সবন্দি হয়েই পড়ে আছে, বার করেনি। আজ বাধ্য হয়ে বার করতে হলো। ওর কোনো ছবি আজ পর্যন্ত ফ্রেমিং হয়নি। গোল করে গোটানো ছবিগুলো মুখ গুজে পড়েছিল প্যাটরায়। অনুরুদ্ধ হয়ে একে একে বার করে দেখালো। প্রথমে কিছু স্কেচ, গরু, ছাগল, ভাঙা বাড়ি, ভিখারি, কুকুরছানা। পেত্র সামনে ধরে দূরে সরিয়ে পরীক্ষকের সমজদার দৃষ্টিতে সেগুলো দেখে বলল, তোমার ড্রয়িং বেশ জোরালো, এবার দেখাও অয়েল কালারগুলি। ও প্রথমেই বার করে দেখালো লায়ার বাদিকা। পেত্র প্রশংসা করল, মোটামুটি ভালোই হয়েছে। এখানটায় কোবাল্ট ব্লু রং ব্যবহার না করলেই ভালো হতো, ব্যালেন্সিং নষ্ট হয়ে গেছে। আর্টেমিসিয়া সে কথার জবাব না দিয়ে মেলে ধরল পরবর্তী তৈলচিত্রটি, সুজানা আর মোড়লেরা। এটার বিষয়বস্তু কি? ছবিটার ক্যাপশন, সুজানা আর মোড়লেরা, বিবলিক্যাল থিম। ও বুঝেছি, ভেনিশিয়ান পেইন্টার জ্যাকোপো তিনতরের একখানা ছবি আছে এই বিষয়বস্তু অবলম্বনে, কিন্তু সেখানে সুজানা ছিল একটু অপূর্ব নিউড। সেটাই হবার কথা, কারণ সুজানাকে নগ্ন স্নানরত অবস্থাতেই দেখেছিল মোড়লেরা, আর বাইবেল বলেছেন সুজানা ছিল অপূর্ব সুন্দরী। আর্টেমিসিয়া স্বীকার করে, তা ঠিক, তবে মহান শিল্পী যে খণ্ড মুহূর্তটি বেছে নিয়েছেন, তখনও সুজানা জানে না যে লুকিয়ে একজন বৃদ্ধ তার নগ্ন সৌন্দর্যে মোহিত। তাই সে প্রসাধনে আত্মনিমগ্না। আমি বেছে নিয়েছি তার 10 মিনিট পরের একটা মুহূর্ত, যখন মোড়লেরা আত্মপ্রকাশ করেছে, তাদের জঘন্য প্রস্তাবটা পেশ করছে। সুজানা শিহরিতা, কোনো ক্রমে তার নিরাবরণ নিম্নাঙ্গটা অন্তত আবৃত করেছে। সে প্রবলভাবে ওই ঘৃণিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তাই ও নিউড নয়। পেত্র মাথা ঝাঁকিয়ে বললে, সেটাই তো তোমার ভুল হয়েছে আর্টেমিসিয়া, তুমি একটি অনবদ্য নিউড আঁকার সুযোগ হেলায় হারিয়েছ। আর্টেমিসিয়া দৃঢ়স্বরে বলে, না, বরং তিনতরের তোই ভুল করেছেন। এত বড় কথাটা তুমি বলতে পারলে? তুমি জানো জ্যাকোপো তিনতরের তো কত বড় শিল্পী? আলবাত, তিনতরের তো মহান শিল্পী, এ কথা অনস্বীকার্য। তাঁর প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাবান। কিন্তু আমরা তো তার আঁকা একটি শিল্পকর্মের সমালোচনা করছি পেত্র, তাকে নয়। ভেবে দেখো মহান বাইবেল এখানে কি বলতে চান। সুজানার কাহিনীর মূল প্রতিবেদনটা কি? তার পাতিব্রত্য, তার নগ্ন সৌন্দর্য নয়। সেই উপকাহিনীটা আমাদের বলতে চায় কি? আদর্শ থেকে, বিবেকের নির্দেশ থেকে বিচ্যুত হওয়ার অপেক্ষা মৃত্যুবরণ বাঞ্ছনীয়। সেজন্যই ঈশ্বর প্রেরিত বিচারক ড্যানিয়েল এসে সুজানাকে উদ্ধার করেছিলেন। ঈশ্বরের প্রতি গভীর আস্থা, একান্ত বিশ্বাসী এই উপকথার মূল বক্তব্য, নগ্ন নারীর দেহ সৌন্দর্য নয়। তাহলে তিনতরের তো কেন এই ভুলটা করলেন? ভুল শব্দটা অবশ্য তোমার দৃষ্টিভঙ্গি থেকে, কারণ তিনি ছিলেন পুরুষ শিল্পী, নিউড আঁকার লোভ সামলাতে পারেননি। ঠিক আছে, বাকি ছবিখানা দেখি। আর্টেমিসিয়া কিছুটা মর্মাহত হলো। বুঝতে পারে পেত্র তার সহজ সরল যুক্তিটা মন থেকে মেনে নিতে পারছে না। একই কারণে, সে নিজে পুরুষ বলে। লব্ধ প্রতিষ্ঠ ভেনিসীয় শিল্পী
বাইবেলের মূল সূত্রটা অগ্রাহ্য করেছেন একটা অনবদ্য নিউ ঢাকার উৎসাহে। মহান বাইবেলের যা মূল আবেদন, সুজান্নার পাতিব্রত্য, তার দুর্জয়ের সাহস, তার ঈশ্বর নির্ভরতা, হারিয়ে গেছে একটি নিউ ঢাকার প্রলোভনে। এবার সে মেলে ধরে তৃতীয় তৈলচিত্রটি, জুডিথ ও হলোফার্নেস। এটা কি? দুটি স্ত্রীলোক একজন শক্তিমান পুরুষকে চিৎ করে পেড়ে ফেলে হত্যা করছে। গুড গড, এ তো বিভৎস। না পেত্র, বিভৎসতাই এ শিল্পের একমাত্র আবেদন নয়। হলোফার্নেস ছিল বর্বর, নৃশংস। তাকে হত্যা করে ওই দুটি মেয়ে, জুডিথ আর আব্রা। জুডা নগরী অত্যাচারের হাত থেকে রক্ষা করেছে। এই চিত্রের আবেদন জুডিথের দুঃসাহসিকতায়, তার মহত্বে। পেত্র মাথা নেড়ে বললে, দুঃখিত, এটা মানা যায় না। তুমি এই একই বিষয়বস্তু নিয়ে আঁকা জার্মান শিল্পী ক্রানাচ দ্য এল্ডারের অয়েল পেন্টিংটা দেখেছ? দেখেছি, আমার মন ভরেনি। ক্রানাচ একটি অবাস্তব ছবি এঁকেছেন। তার ছবিতে মনে হয় জুডিথ তার স্টুডিওতে এসেছে একটি প্রতিকৃতি চিত্র আঁকাতে। তার হাতে তলোয়ার, তাতে এক ফোঁটা রক্ত নেই। টেবিলে হলোফার্নেসের কাটা মুন্ডু, তাতেও এক ফোঁটা রক্ত নেই। ঘটনা যদিও একটা বিভৎস হত্যাকাণ্ডের পরবর্তী মুহূর্ত, তবুও ক্রানাচ তার ছবিতে ভার্মিলিয়ন রেড ব্যবহারই করেননি। কিছু মনে করো না পেত্র, বাস্তবতাকে এইভাবে অস্বীকার করাটাই আমার কাছে বিভৎস লেগেছে। পেত্র অনেকক্ষণ জবাব দিল না। তারপর বলল, তোমার সঙ্গে তর্ক করব না। শিল্পীর স্বাধীনতা অনস্বীকার্য, কিন্তু তা একতরফা হতে পারে না। শিল্প দর্শক কি প্রত্যাশা করে, কি চায়, তা শিল্পীকে বুঝে নিতে হবে। তোমার ছবিটা দেখতে দেখতে গা গুলিয়ে ওঠে। ক্রানাচ দ্য এল্ডার একই বিষয়বস্তু অবলম্বনে যে ছবিটা এঁকেছেন তা জনপ্রিয়। তোমার এ বিভৎস রূপ দর্শক কোনোদিনই মেনে নেবে না। আই এম সরি। আর্টেমিসিয়া ক্যানভাসটা গুটিয়ে নিতে নিতে বলল, আমিও তোমার সঙ্গে তর্ক করব না পেত্র, কিন্তু দেওয়ালে টাঙানো তোমার আঁকা ওই ছবিখানা দেখতে গেলে আমারও গা গুলিয়ে ওঠে। ভ্রু কুঞ্চন হলো পেত্রর। বললে, আমার আঁকা ছবি? কোনখানা? ওই তো দেওয়ালে টাঙানো রয়েছে, রেপ অফ দ্য সাবাইন্স। কিন্তু ওটাতে তো আমি ভার্মিলিয়ন রং ব্যবহার করিনি। এই ছবিতে কেউ কাউকে হত্যা করছে না, রক্তের চিহ্ন মাত্র নেই। না, হত্যা করছে না, কিন্তু ছবিটা নিঃসন্দেহে বিভৎস এবং অশ্লীল। একদল রোমান যোদ্ধা কতকগুলো বিবস্ত্রা সাবাইন রমণীকে যৌথ বলাৎকার করছে। এর মধ্যে সৌন্দর্য কোথায়? কি আশ্চর্য! এটা ক্লাসিক্যাল থিম। ওটা ক্লাসিক্যাল থিম হয়েছে একটি মাত্র হেতুতে, যারা এঁকেছে এবং যারা আঁকিয়েছে তারা সবাই ছিল পুরুষ। চিত্রশিল্প এবং ললিত কলা ছিল এবং আছে পুরুষদের কবজায়, শুধুমাত্র সেই কারণে। পেত্র ব্যঙ্গোক্তি করে, আশার কথা যে এখন চিত্রশিল্পটা আর পুরুষের একচেটিয়া দখলে থাকবে না। মহিলা শিল্পীর দল এবার আসর মাত করতে গুটি গুটি এগিয়ে আসছেন। আর্টেমিসিয়া জবাব দিল না, মনে মনে প্রতিজ্ঞা করল, চিত্রশিল্প নিয়ে সে আর তার জীবনসঙ্গীর সঙ্গে কোনো দিন আলোচনা করবে না। ওরা দুজনে ভিন্ন মেরুর বাসিন্দা। পেত্র পড়ে আছে প্রাক উচ্চেলোর শিল্পজগতে, সে অতীতমুখী, আর আর্টেমিসিয়ার দৃষ্টি ভবিষ্যতের দিকে, সে প্রতিবাদিনী। মাস 6 পরের কথা, ভোর রাত্রে ওর কেমন যেন গা গুলি উঠল। উঠে গিয়ে বমি করে এলো। পেত্রর ঘুম ভাঙেনি, সে জানতেও পারে না, কিন্তু ওর আর ঘুম এলো না। একটা আশঙ্কায়, আশঙ্কা না আকাঙ্ক্ষার। বাকি রাত সে চুপচাপ বিছানায় পড়ে রইল। পরপর 2 মাস বাদ গেছে। আকৈশোর যে মাসিক চক্রাবর্তন ছন্দে আবদ্ধ হয়েছিল তাতে অপ্রত্যাশিত ছেদ পড়েছে। না, অপ্রত্যাশিত হতে যাবে কেন? এমনটা তো হয়, সব মেয়েরই হয়। বিবাহিত জীবন শুরু হওয়ার পর, কারোর 2 বছর পরে,
কারো বা 5 বছর। ওর ক্ষেত্রে তা ঘটেছে মাত্র 6 মাস পরেই। এই যা। নানান চিন্তায় ওর মনের মধ্যে হতে থাকে উথাল পাতাল। পেট্রো এটাকে কিভাবে নেবে? সে কি খুশি হবে না ওদের সংসারে একটা চুন্নুমুন্নু এলে? ও নিজে তো দারুণ খুশি হবে। ওর জীবনের নিঃসঙ্গতার অবসান ঘটতে চলেছে। এই নিস্তব্ধ প্রেতপুরীটা শিশু কণ্ঠের কলকোলাহলে অচিরেই মুখরিত হয়ে উঠবে। কিন্তু তার ছবি আঁকার স্বপ্নটা? পেট্রো কোনো সাহায্য করেনি এতদিন, করবেও না। ওর সাধনায় যদি ওকে এক নিবাদ নিষ্কম্প দ্বীপশিখার মতো অচঞ্চল থাকতে হয়, তাহলে তাকে সম্পূর্ণ একাকী সাধনায় নিমগ্ন থাকতে হবে। শিশু জননীর পক্ষে সংসার সামলিয়ে সে কাজের প্রচেষ্টা অবান্তর স্বপ্ন। কিন্তু তাই বলে প্রাতরাশের টেবিলেই পেট্রো বেমক্কা প্রশ্ন করে বসে, তোমার কি হয়েছে বলো তো? সকাল থেকেই দেখছি মুখ ভার। কোনো দুঃসংবাদ পেয়েছ চিঠিপত্রে? আর্টেমিসিয়া সচকিত হয়ে ওঠে, বলে, না না, চিঠিপত্র কিছু তো আসেনি। দুঃসংবাদ কেন হবে? তাহলে তুমি হঠাৎ এমন গম্ভীর হয়ে পড়েছ কেন? মনে হচ্ছে কি যেন নিয়ে একটা ভাবছ। হ্যাঁ, ভাবছি, একটা কথা চিন্তা করছি, সময় হলেই তোমাকে জানাবো। বাহ, এটা কেমন কথা? আমরা স্বামী স্ত্রী, তোমার কোনো কথাই তো আমার কাছে গোপন রাখা ঠিক নয়। আর্টেমিসিয়া রুখে ওঠে, তুমি কি তোমার সব কথা আমাকে জানাও? সারাদিন তোমার কোথায় কোথায় কাটে, কোথায় ছবি আঁকো, কারা তোমার বান্ধবী, তা কি বলেছ? পেট্রো নিজেকে গুটিয়ে নেয়। নিঃশব্দে প্রাতরাশ শেষ করে ফেলে। কাঁধের উপর ব্যাগটা ফেলে এসে বেরিয়ে যায় একটু পরে। আরও 2-4 দিন পরে ও নিশ্চিত বুঝতে পারল যে সে এখন সন্তান সম্ভবা, কিন্তু সাহস করে কথাটা বলতে পারল না। জানতে চায়, তুমি একাডেমির অ্যাপ্রেন্টিস মেম্বারশিপটা ছেড়ে দিয়েছিলে কেন পেট্রো? ত্রৈমাসিক চাঁদাটা দিতে হবে না বলে? এ তো সহজ কথা। কিন্তু ওখানে তো তুমি অনেক সাহায্যও পাচ্ছিলে। আর কিছু না হোক, একাডেমির মাধ্যমে পেট্রন বা খদ্দের জুটে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। ঘোড়ার ডিম, ওরা ছবি আঁকার কিছুই বোঝে না, ওটা একটা আতেলদের আড্ডা। আর্টেমিসিয়া এই নিয়ে তর্ক করে না। বিষয়টা যে তর্কের অতীত। একাডেমিয়া দেল আর্টি দেল ডিসেগনো হচ্ছে গোটা ইউরোপের সর্বপ্রধান শিল্পতীর্থ, ফ্লোরেন্সের গর্ব। মাসাচিও থেকে বত্তিচেল্লি, ফ্রা অ্যাঞ্জেলিকো, দা ভিঞ্চি এবং মিকেলঅ্যাঞ্জেলোর চরণ রেণুধন্য। ওই তীর্থেই সকলে সার্থক নামা হয়েছেন। আর সেই একাডেমিকে ওই ব্যর্থ শিল্প বলে কি না আতেলদের আড্ডা। বর্তমানে একাডেমির সভ্য সংখ্যা মাত্র 42। প্রত্যেকেই প্রতিষ্ঠিত স্বনামধন্য চিত্রকর, ভাস্কর, স্থপতিবিদ অথবা বিজ্ঞানী। এখনও সদস্য দলে রয়েছেন করেজো, লুইনি মরেত্তো, মিকেলঅ্যাঞ্জেলো জুনিয়র এবং পারমাঙ্গিয়ানোর মতো চিত্রশিল্পী, গ্যালিলিও গ্যালিলির মতো বিশ্ববিশ্রুত বিজ্ঞানী। প্রতি বৎসর সেন্ট লিউকের জন্মদিনে হয় বার্ষিক সমাবর্তন উৎসব। 2 বা 3টি মহান শিল্পীকে সাম্মানিক সদস্য উপাধি দেওয়া হয়। ফ্লোরেন্সে সেটাই কোনো শিল্পীর সবচেয়ে বড় সম্মান। ওখানকার অ্যাসোসিয়েট মেম্বারশিপ পেতে হলে জোরালো সুপারিশও প্রয়োজন। তাকে দেখাতে হয় সার্থক শিল্পকর্ম। পেট্রো আন্তোনিও তা পেরেছিল। অনেক দিন অ্যাসোসিয়েট মেম্বার ছিল ও। এখন নাকি তার নাম কাটা গেছে, সে চাঁদা দেয়নি বলে। কেন চাঁদা দেয়নি? পেট্রোর মতে ওটা আটেলদের আড্ডা। পরদিন সকালে আর্টেমিসিয়া তার সিদ্ধান্তটা পেট্রোকে জানিয়ে দিল। আজ আমি ওই একাডেমিয়ায় যাব দুপুরে। এখান থেকে হাঁটা পথে গেলে বর্গপিণ্ডির সিস্টারসিয়ান মনাস্ট্রি হয়ে যাওয়াই তো সবচেয়ে শর্টকাট, তাই নয়? পেট্রো অবাক হয়ে ওর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তারপর বললে, চিত্রশালায় তো আজকে তোমাকে ঢুকতে দেবে না। সেটা সর্বসাধারণের জন্য খোলা থাকে বছরে মাত্র 1 মাস।
সেন্ট লুকের জন্মদিনের অপরাহ্ন থেকে। সেটা জানা ছিল আর্টেমিসিয়ার। সেন্ট লুক হচ্ছেন মহান চিত্রশিল্পী আর ভাস্করদের পেট্রন সেন্ট। তাঁর জন্ম তারিখেই সকালের দিকে হয় বার্ষিক সমাবর্তন উৎসব। 2-4 জন শিল্পীকে গ্র্যাজুয়েটশিপ দেওয়া হয়, অর্থাৎ পূর্ণ সদস্য পদে বরণ করা হয়। মধ্যাহ্ন ভোজের পর অপরাহ্নে সংগ্রহশালার অনবদ্য প্রদর্শনী কক্ষটি, যাতে সযত্নে সুসজ্জিত বত্তিচেল্লি, লিওনার্দো, রাফেল, তিজিয়ানো বা মিকেলঅ্যাঞ্জেলোর বিশ্ববিশ্রুত শিল্প সম্ভার, তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর্টেমিসিয়া সেসব কথা জানে। সে বলে, না, আমি প্রদর্শনী কক্ষে যাব না, কর্তৃপক্ষকে আমার আঁকার এই 3খানি ছবি দেখাবো। দেখালে? যদি তাদের দেখবার সময় থাকে এবং মর্জি হয়, তারপর এতটা পথ আবার ফিরে আসবে ট্যাঙ্গোস ট্যাঙ্গোস করতে করতে? আর্টেমিসিয়া বিরক্ত হলো, কিছুটা আহত। ওর নিষ্পৃহতায় বললে, হ্যাঁ, পায়ে হেঁটেই তো আসতে হবে, আমাদের তো কোনো ব্রুহ্যাম বা হ্যান্ডসাম নেই। পেত্র একটু দম ধরে বলল, আমি তোমার উৎসাহে ঠান্ডা জল ঢেলে দিতে চাই না আর্টেমিসিয়া, কিন্তু তুমি যদি আশা করে থাকো যে ওরা তোমার ছবি কিনবে অথবা প্রদর্শনী কক্ষে সাজিয়ে রাখবে, তাহলে তোমাকে হতাশ হতেই হবে। মনটা সেইভাবে প্রস্তুত করে নিয়ে যাও। আমি তা জানি, কিন্তু ছবিগুলোতে কি দোষ ত্রুটি হয়েছে তা হয়তো ওরা আমাকে বলে দিতে পারবেন। আমি ভবিষ্যতের জন্য সাবধান হতে পারবো, সেটুকুই আমার লাভ। সে তো আমি সেই দিনই বলে দিলাম তোমাকে। হ্যাঁ, তুমি বলেছ, অস্বীকার করছি না। আমি এবার আতেলদের মতামত একটু জানতে চাই। পেট্রো এ বিষয়ে আর কিছু বলল না। কাল রাত্রের কিছু পান্তা আর জুকিনির ঝোল ছিল। পেট্রো কাজে বের হয়ে যাওয়ার পর তাই গরম করে সকাল সকাল মধ্যাহ্ন আহার সেরে নিল। তার মধ্যদেশ স্ফীত হলে হয়তো আর সুযোগ হবে না। সে একবার মরণপণ পরীক্ষা করে দেখতে চায়, প্রকৃত শিল্প সমজদারেরা ওর এই প্রতিবাদী সৃষ্টিকে কি চোখে দেখেন। কোরাজিওর ভাবধারায় চিরাস্কিউরো পদ্ধতিতে আঁকা নারী বিদ্রোহের স্বরূপটা। ঝোলায় 3খানি ছবি নিয়ে আর্টেমিসিয়া পথে নামে। অনেকটা পথ, তা হোক, ও ধীরে ধীরে যাবে। একসময় সে উপনীত হল একাডেমির প্রধান তোরণদ্বারে। দারোয়ান ওকে একটি সাক্ষাৎ কক্ষে বসতে অনুরোধ করল। দেওয়াল ঘেঁষে সারি সারি গদি মোড়া খাড়াপিঠ কেদারা। ক্লান্ত দেহে গর্ভিণী নারীকে অনেকক্ষণ প্রতীক্ষা করতে হলো। এ ঘরের প্রাচীরেও কিছু চিত্র সাজানো, কিছু মিনিয়েচার, ভাস্কর্য। খুঁটিয়ে দেখতে থাকে, কিন্তু বেচারি মনঃসংযম করতে পারছিল না। তার বারে বারে মনে পড়ে যাচ্ছিল, জীবনে আজ এই প্রথম প্রকৃত সমজদারের সম্মুখে তার শিল্প সাধনাকে মেলে ধরতে হবে। বাপির সুপারিশ এবার নেই, নিজের বক্তব্য নিজেকেই বুঝিয়ে বলতে হবে। পুরুষ শাসিত শিল্পজগতে সে নারী জাতির প্রথম প্রতিবাদী সত্তা। তার সওয়াল সে নিজেই করবে, অকপটে, স্পষ্ট ভাষায়। ইয়েস সিনোরিনা। চমকে ওঠে, চিন্তা জগৎ থেকে বাস্তবে ফিরে আসে, উঠে দাঁড়ায়। দেখে একজন স্থূলকায় সুসজ্জিত ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন ওর সামনে। আর্টেমিসিয়া সসম্ভ্রম বাও করে বলে, আমার নাম আর্টেমিসিয়া জেন্টেলেসচি, আমি রোমান। আমার বাবার নাম সিনর ওরাজিও জেন্টেলেসচি, তিনিও রোমান শিল্পী। আপনি যদি অনুমতি করেন তাহলে আমি আপনাদের 2-3টে তৈলচিত্র দেখাতে চাই। ইয়েস, সিনোরিনা জেন্টেলেসচি, আমি সিনর ওরাজিও জেন্টেলেসচির নাম শুনেছি। যদ্দূর মনে পড়ছে তিনি ছিলেন মিকেলঅ্যাঞ্জেলোর জুনিয়র আর কারাভাজ্জিওর একজন ঘনিষ্ঠ বন্ধু। আগে হ্যাঁ, তিনি শেষ দিন পর্যন্ত কারাভাজ্জিওর বন্ধু ছিলেন। আমিও তাকে জানতাম শেষ দিন পর্যন্ত। তাই বুঝি, কিন্তু কারাভাজ্জিওর সেই শেষের দিনটি ছিল ভয়ঙ্কর।
আমার যতদূর মনে পড়ে, কারাভাজিওর অকাল মৃত্যু হয়েছিল ছুরিকাঘাতে, একটি দেহ ব্যবসায়ী রূপোপজীবী নারী দেহের দখলদারির দ্বন্দ্বে, এক সমাজ বিরোধী ছুরিকাঘাতে। আপনি বলছেন তাকে আপনি ঘনিষ্ঠভাবে চিনতেন? আগে না, মানে আমি তো তখন বালিকা মাত্র, ঘনিষ্ঠভাবে চিনব কি করে? আর্টিমিসিয়া তার বান্ডিল বাঁধা ছবিগুলো টেবিলে নামিয়ে রাখে। তাতে কাজ হয়। আলোচনাটা কারাভাজিওর কদর্য মৃত্যু থেকে তৈলচিত্রে প্রত্যাবর্তন করে। বৃদ্ধ প্রশ্ন করেন, কিন্তু একটা জিনিস আমি এখনো বুঝে উঠতে পারছি না সিনোরিনা, তোমার বাবা স্বয়ং উপস্থিত না হয়ে কেন কন্যার মাধ্যমে তাঁর আঁকা ছবিগুলো আমাদের দেখতে পাঠিয়েছেন? না সিনর, ছবিগুলি আমার বাবার আঁকা নয়, আমার আঁকা। আমি নিজেও একজন চিত্রকর। ভদ্রলোক স্পষ্টতই বিস্মিত হলেন। তার ভ্রু যুগলে জাগল কুঞ্চন। আঘাতটা সামলে নিয়ে তিনি তৈলচিত্রগুলি সামনের টেবিলে একে একে বিছিয়ে দিতে শুরু করেন। তার হয়তো কিছুটা ব্যস্ততা ছিল, হাতে সময় কম। এক নজর ছবিগুলো দেখে নিয়েই তিনি ঝুঁকে পড়ে যেন আর কিছু দেখতে থাকেন, একটা আতশ কাচের সাহায্যে। কি দেখছেন উনি ছবির প্রান্তে? তৈলচিত্রগুলি টান টান করে মেলে ধরার প্রয়োজনে আর্টিমিসিয়া তৈলচিত্র দু প্রান্ত দু হাতে ধরে রেখেছিল, যাতে তা গুটিয়ে না যায়। বৃদ্ধ ভদ্রলোক ছবির কিছু অংশ খুঁটিয়ে দেখার আছিলায় আতশ কাচের সাহায্যে লক্ষ্য করছিলেন ওর আঙুলগুলো, আঙুলগুলির শেষ প্রান্তে শুকিয়ে যাওয়া ক্ষত চিহ্নগুলি। ভুল, মারাত্মক ভুল হয়ে গেছে। ওর উচিত ছিল দু হাতে গ্লাভস পরে আসা, অতীতকে সম্পূর্ণ অস্বীকার করে নতুন জীবনে পদক্ষেপের প্রচেষ্টায়। বৃদ্ধ সোজা হয়ে দাঁড়ালেন, বললেন, আপনি একটু অপেক্ষা করুন সিনোরিনা, আমি এখনই ফিরে আসব। তাই এলেন। এবার একলা নয়, তার সঙ্গে এলেন আর একজন ক্ষীণকায় বৃদ্ধ, 3 পিস স্যুট পরনে, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে চশমা, সম্ভ্রান্ত চেহারা। নবাগত এসেই বললেন, আমার নাম সিনর বত্তিচেল্লি, আমি এই একাডেমির লুই গতনেন্তি। আমার স্টুয়ার্ট বলল, আপনি নাকি খান কয়েক তেল রঙে আঁকা ছবি আমাদের দেখাতে এনেছেন। কেন, আমরা দেখলে আপনার কি লাভ? কি চাইছেন আপনি? আর্টিমিসিয়া উঠে দাঁড়িয়ে তাকে বাও করল, বললে, আমি একাডেমির অ্যাসোসিয়েট সদস্য হতে ইচ্ছুক, তাই ছবিগুলো দেখাতে এনেছি। এগুলি আপনার আঁকা? সম্পূর্ণ আপনার? আগে হ্যাঁ। বৃদ্ধ একখানি ছবি খুঁটিয়ে দেখলেন, যেটি সবার উপরে ছিল, জুডিথ ও হলোফার্নেস। তারপর খাড়া হয়ে ধীরে ধীরে বললেন, লুক হিয়ার ইয়াং লেডি, যেসব মহিলা চিত্রকর পেশাগতভাবে প্রতিষ্ঠা লাভে ইচ্ছুক, তার অধিকাংশই প্রতিষ্ঠিত শিল্পগুরুদের সমকক্ষ বা তাদের প্রতিভা অতিক্রমণে প্রয়াসী হন, নতুন কিছু চমক দিয়ে। এভাবে নিজেকে প্রতিষ্ঠা করা যায় না। চিত্রজগৎ সাধনার ধন, চমক দিয়ে কোনো লাভ নেই। এভাবে একাডেমির শিক্ষার্থী সদস্য হওয়া প্রায় অসম্ভব, বিশেষত কোনো মহিলা শিল্পীর পক্ষে। আপনার জ্ঞাতার্থে জানাই, বর্তমানে আমাদের এই একাডেমিতে কোনো মহিলা শিক্ষানবিশ নাই। সদস্য থাকার তো প্রশ্নই ওঠে না। মেয়েরা ধর্মগ্রন্থে ভিগ্নেট আঁকে, রুমালে ফুল লতা পাতা সেলাই করে, তারা তৈলচিত্র আঁকে না, বিশেষত বিবলিক্যাল ধর্মীয় বিষয়ে। কেন সিনর, কোনো আইনগত বাধা আছে কি? শিল্পী হিসেবে এ রাজ্যে কোনো স্ত্রীলোকের প্রবেশ কি আপনাদের সংবিধানে নিষিদ্ধ? না, সংবিধানে বাধা নেই, তবে যোগ্যতার বিচারে তাকে উত্তীর্ণ হতে হবে বই কি। বাইবেলের কোনো উপকাহিনী বা ধর্মীয় কোনো বিষয়বস্তুতে একটা সীমারেখা মেনে চলা প্রাথমিক শর্ত। পূর্বাচার্যরা সেগুলি যে দৃষ্টিতে দেখেছেন তা লঙ্ঘন করা চলবে না, আধুনিকতার অজুহাতে নয়। অনেকে সেই পূর্বাচার্যদের লক্ষণগণ্ডি অতিক্রম করে। একটা চমক দিতে
সেটা নিকৃষ্ট আর্ট, ধাস্টামো। তা একাডেমি বরদাস্ত করে না। আর্টেমিসিয়া ওকে পুনরায় একটি বাও করে সবিনয়ে বলে, আপনি একজন আর্ট কনইজার, এ নিয়ে আমি তর্ক করব না। শুধু একটি প্রশ্ন সিনর, মিকেলঅ্যাঞ্জেলো বুওনরোতি সিনিয়র যে রাইজেন ক্রাইস্ট মূর্তিটি গড়েছিলেন, সেই শিল্পকে আপনারা কি বলেন? তার পূর্বাচার্যরা যিশুর অসংখ্য মূর্তি করেছিলেন। মিকেলঅ্যাঞ্জেলো তাঁদের রীতি মেনে চলেননি। পাশ্চাত্য শিল্পে তিনি প্রথম করলেন ক্রাইস্টের একটি নিউড। তাকে আপনারা কি বলেন? নিকৃষ্ট শিল্প না ধাস্টামো? বৃদ্ধ পুরো 1 মিনিট এই অকাল পক্ষ অজ্ঞাত মহিলা শিল্পীটির দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আপনার সঙ্গে শিল্প আলোচনার সময় আমার নেই সিনরিনা, এবার আপনি আসতে পারেন। মেয়েটি বহু আয়াসে মিষ্ট হেসে বললে, ধন্যবাদ, আজ তাহলে আসি। বৃদ্ধ বললেন, আমি আপনাকে হতাশ করছি না, চেষ্টা চালিয়ে যান, হয়তো আবার কোথাও আমাদের দেখা হবে। আর্টেমিসিয়া চলতে শুরু করেছিল। ঘুরে দাঁড়িয়ে বললে, আমারও তাই বিশ্বাস, হয়তো এই একাডেমি চত্বরেই আবার আমাদের দেখা হবে। বৃদ্ধ ওর এ কথায় কিছুটা তীর্যক ধৃষ্টতা অনুভব করলেন। তার ভ্রু কুঞ্চন হল। ছবির বান্ডিল হাতে আবার পথে নামল আর্টেমিসিয়া। প্রায় 1.5 বছর পরের কথা। ইতিমধ্যে কয়েক লক্ষ গ্যালন জল নাচতে নাচতে বয়ে গেছে আর্নো দিয়ে। কিন্তু ফ্লোরেন্স নগরীর জীবনযাত্রা অপরিবর্তিত। ছোট ছোট ছেলেরা তাপ্পি মারা প্যান্ট পরে একইভাবে পাথর মোড়া পথে ছুটোপুটি করে। বৃদ্ধেরা পড়ন্ত বিকেলবেলায় লাঠি ঠুকঠুক করে সান্ধ্য ভ্রমণে বের হন। দোকানিরা অভ্যস্ত ভঙ্গিতে প্রশ্ন করে, আজ কেমন আছেন দাদু, হাঁটুর ব্যথাটা? পুরো টপ হ্যাট মাথা থেকে একটু উঁচু করে প্রত্যাভিবাদন করেন। ফেরিওয়ালার দল ফুল ফল আনাজ রুটি বেচে। তরুণ তরুণীরা তাদের ডেটিং চালিয়ে যায়। আর্টেমিসিয়ার জীবনে কিন্তু এসছে এক বিরাট পরিবর্তন। পেত্রো এখনো বারমুখী, বরং আগের চেয়ে বেশি। সারাদিন কোথায় কোথায় ঘুরে, অজুহাত ছবি আঁকা। বাস্তবে কতগুলো বেকার বাউন্ডুলে বন্ধুর সঙ্গে সময় কাটানো। কোনোদিন রাতে ফেরে, কোনোদিন তাও ফেরো না। ও বোধহয় বিয়ে করেছিল শুধু ডাউরিটার লোভে, অথবা কে জানে, হয়তো একজন বিনা মাহিনার পেট চুক্তি মজুরানির প্রয়োজনে। যে মেয়েটা দুবেলা দুমুঠি খাদ্যের লোভে ওর বাড়িতে থাকবে, ঘরদোর পরিষ্কার করবে, ব্রাশ ইজেল সাফা করবে, আর রাতে ওর বিছানায় উঠে শোবে, তা পেয়েছিল পেত্রো। কিন্তু তার যে এ ধরনের বাহানা হবে তা পেত্রো বুঝতে পারেনি। এ জাতীয় দুর্ঘটনা তো হতেই পারে। নেহাত তা ঘটে গেলে নানান রকম ঝাড়ফুঁকের ব্যবস্থা আছে। ওস্তাদ গুনিন কিছু শিকড় বাকড় দেয়, বেটে খেলেই খালাস। আর্টেমিসিয়া ভারী টেঁটিয়া। এই সহজ পথটা তার পছন্দ হলো না, ফলে ভুগছে এখন দিন রাত চ্যাঁ ভ্যাঁ। পেত্রো তাই পারতপক্ষে বাড়িতে থাকেই না, টোটো কোম্পানির সদস্য হয়েছে। আর্টেমিসিয়া ইদানিং রান্না করার সময় পায় না। এক হাতে বাচ্চা সামলাতেই তার দিন কাটে রাত কাটে। ঠিক একা হাতে অবশ্য নয়। দোতলার গ্র্যানি বাচ্চাটাকে দারুণ ভালোবাসে। বাচ্চাটাকে স্নান করিয়ে দেয়, থাবড়ে থাবড়ে ঘুম পাড়ায়। বুড়ির নির্বান্ধব জীবনেও অনেক অনেক দিন পরে একটা পরিবর্তনের হাওয়া এসেছে। ওর স্বামী ছিল সেনা দলে। বহুদিন আগেই সে আশ্রয় নিয়েছে সেন্ট হেলেনা চার্চ সংলগ্ন সিমেটারিতে। ওর একটি কন্যা সন্তান ছিল কেন, আজও আছে, তবে বড় দূর দেশে, সাগরের ওপারে। নিজের সংসারে 3টি সন্তান। তার বড় ছেলেটা বহুদিন ছিল বুড়ি গ্র্যানির কাছে। এখন সেই আঁদ্রেও ডাগর হয়ে গেছে। দাদুর মতো সেনাদলে নাম লিখিয়ে কাহা কাহা মুলুকে ঘুরছে। মাঝে মাঝে সে দিদাকে কিছু পাঠায়,
তাতেই বুড়ির সংসারটা চলে। তাছাড়া নিচে 2টি দোকান ঘরের ভাড়াও আছে। কিন্তু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য থাকলেও তার 3 কামরার আবাসে ছিল কবরের নিস্তব্ধতা। আর্টেমিসিয়া সেই দুঃখটা এতদিনে দূর করেছে। ওর বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে বুড়ি নতুন করে বাঁচার উপাদান খুঁজে পেয়েছে। বাস্তবে 2 তলা আর 3 তলার ফ্ল্যাট দুটোর মধ্যে কোনো ফারাক নেই। বুড়ির 3 তলায় উঠতে কষ্ট হয়। আর্টেমিসিয়াই নিজের সদর দরে তালা দিয়ে চৌপট দিন 2 তলায় কাটিয়ে যায়। আজকাল সে বুড়ির পাকঘরেই রান্না করে, নিজের আর গ্র্যানির জন্য। পেট্রো ঘটনাচক্রে যেদিন এসে পড়ে সেদিন 3 জনের রান্না করতে হয়। পেট্রোর এতে আপত্তি নেই, কারণটা সহজবোধ্য। বাজারের খরচটা দেয় গ্র্যানি। অন্নপ্রাশন উৎসব বলে ও দেশে কিছু নেই, থাকলে সেটা নির্ভর করত চুন্নুমুন্নুটার জন্মদিনের হিসেবে। ওদের যে উৎসবটা হয় তার নাম ব্যাপটিজম। সেটা বছরের চিহ্নিত একটি তারিখে, 25শে মার্চ। ফ্লোরেন্সের পুরাতন ক্যালেন্ডারের হিসাবে সেটা বৎসরের প্রথম দিন। সারা শহরে সদ্যজাত খোকা খুকুকে নিয়ে হাজির হয় তাদের মা বাবা, উৎসব সজ্জায় সেজে। বিভিন্ন বয়সের, শুধু বাবা মার নয়, খোকা খুকুরও। কেউ 11 মাসের, কেউ 1। ডুমোর বিপরীতে যে গির্জাটা, সেখানেই হয় এই উৎসব। তাই গির্জাটার নাম হয়ে রয়েছে ব্যাপটিস্টি। 8 কোণা বাড়িটায় সেদিন খোকা খুকুতে জমজমাট। পেট্রো এদিন কোনো উৎপাত করেনি। আর্টেমিসিয়ার নির্দেশ মতো উৎসব সজ্জায় সজ্জিত হয়ে সন্তান কোলে সামিল হয়েছে কিউতে। তার বাহুমূল ধরে পাশেই চলেছে আর্টেমিসিয়া। পায়ে পায়ে ওরা এগিয়ে এলো বিশপের দিকে। সাদা পোশাকে তিনি প্রত্যেকটি শিশুকে আশীর্বাদ করে শিশুর নগ্ন শরীরে জর্ডন নদীর জল ছিটিয়ে দিচ্ছিলেন। অবগাহন স্নানই বিধেয়, কিন্তু জর্ডন নদী ওখান থেকে অনেক দূরে। তাই জল সিঞ্চনই স্নানার্থে জর্ডনে কোদং এর কানুন, ব্যাপটিজম। বৃদ্ধ পাদ্রির পাশে একটি টেবিল চেয়ার পেতে বসেছিল একজন মাঝবয়সী ব্যাপটিস্টির নকিব। টেবিলে পাতা আছে প্রকাণ্ড একটা জাপ্তা খাতা। তাতে পিতামাতার নাম লিখে তিনি বললেন, স্বাক্ষর করুন। অসুবিধা হলে বাঁ হাতের বুড়ো আঙুলেও টিপছাপ দিতে পারেন। ওরা কেউ নিরক্ষর নয়। একে একে নির্দিষ্ট স্থানে স্বাক্ষর দিল। জন্ম তারিখ 21 আগস্ট, ইয়ার অব দ্য লর্ড 1613। পুত্র না কন্যা? নিতান্ত বাহুল্য প্রশ্ন। বাচ্চাটা একটু আগেই নগ্ন স্নান করেছে, এখনো চিল্লাচ্ছে। তবে এটাই নাকি কেতা, পিতামাতাকে স্বমুখে স্বীকার করতে হয়। পেট্রো বললে, কন্যা সন্তান। ওর নাম? নকিব ডান হাত তুলে বাধা দিলেন, না, আপনি নন। পুত্রের ক্ষেত্রে নামোচ্চারণ করবেন পিতা, কন্যার ক্ষেত্রে সে অধিকার মায়ের। আর্টেমিসিয়া খুশি হল। এক পা এগিয়ে এসে সগর্বে বলল, ওর নাম আন্তিগোনে পালমিরা দ্য আর্টেমিসিয়া পেট্রো জেন্টেলেসচি। পেট্রো বাধা দেয়, সংশোধন করে বলে, জেন্টেলেসচি নয়, আন্তনিও। নকিবের ভূকুঞ্চন হল। বলেন, এক কথা কতবার বলবো? কন্যা সন্তানের ক্ষেত্রে সন্তানের নাম উচ্চারণ করবে তার গর্ভধারিণী। পেট্রো থতমত খেয়ে যায়। ভিড়ের বাইরে এসে এসে ধর্মপত্নীকে ধমক দেয়, ওটা কি হলো? তুমি জানো না ওর উপাধি আন্তনিও? আর্টেমিসিয়া একগাল হেসে বললে, এক কথা কতবার শুনবে? মেয়ের বেলা তার নামকরণ করে বাচ্চার মা, বাবা নয়। পেট্রো আগুন ঝরা দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তা বটে, সন্তানের পিতার নাম তো মাই জানবে, বিশেষ করে সারাদিন যার স্বামী বাইরে বাইরে থাকে। আর্টেমিসিয়া মরমে মরে গেল। তা হোক, তবু আর্টেমিসিয়ার যতগুলি তৈলচিত্র আবিষ্কৃত হয়েছে প্রতিটির তলায় স্বাক্ষর আছে আর্টেমিসিয়া জেন্টেলেসচি, অথবা সংক্ষেপে এজি, কোথাও আন্তনিও নয়।
বোধ করি ও সারা জীবনে ভুলতে পারেনি যে তার বিবাহটা ছিল ম্যারেজ অফ কনভিনিয়েন্স, বাধ্যতামূলক উদ্বন্ধন। বাচ্চাটাকে থাবড়ে থাবড়ে ঘুম পাড়িয়ে গ্র্যানি জানতে চায়, হ্যাঁ রে আরটি, সপ্তাহে 3-4 দিন দেখি তোর মরদ রাতে বাড়ি ফেরে না, কোন চুলে রাত কাটায় ও হতভাগা? আরটি, এ নামে এককালে ওকে ডাকতেন মাদার মার্গারেটা, তারপর কেউ তাকে ও নামে ডাকেনি। গ্র্যানির এই মিষ্টি ডাকটা ও ভারী উপভোগ করে। কি রে, তুই যে কিছু জবাব দিলি নে? আমি জানি না দিদা, কি জবাব দেব? এ তো বড় আজব কথা, মরদটা কোথায় রাত কাটায় তার পাত্তা রাখে না ঘরবালি, এতটা বাঁধন ছাড়া হতে দিচ্ছিস কেন? তুমি তো জানো দিদা, ও আমাকে কেন বিয়ে করেছে। ওর প্রয়োজন ছিল বিনা মাহিনার একজন পরিচারিকা, যে বাড়ির সব কাজ করবে, রাতে ওর বিছানায় শুতেও যে আপত্তি করবে না। গ্র্যানির একটা দীর্ঘশ্বাস পড়ল, একটু থেমে আবার প্রশ্ন করে, সে তো ওর কথা, তুই কেন ওকে বিয়ে করলি? আর্টেমিসিয়া তার ডান হাতখানা বাড়িয়ে ধরল, ম্লান হেসে বললে, এই জন্য। তুমি এতদিন লক্ষ্য করনি? বুড়ি বললে, করেছি। ওগুলো কিসের দাগ তা বুঝে উঠতে পারিনি, কোনো দুর্ঘটনা হয়েছিল ধরে নিয়েছি। কিসের দাগ এগুলো? সিবিল। সিবিল তার মানে? ও বুঝিয়ে বলে সিবিল শব্দটার অর্থ, কিভাবে ওর ডান হাতে কলঙ্ক চিহ্নগুলি এঁকে দেওয়া হয়েছে, কি তার তাৎপর্য। বুড়ি অবাক হয়ে যায়, বলে, হাকিম তোকে দিয়ে কি স্বীকার করিয়ে নিতে চেয়েছিল? সেই কথা জানতে চেও না দিদা, শুধু আমার এই কথাটা বিশ্বাস করো, যে কথাটা ওরা আমাকে দিয়ে স্বীকার করিয়ে নিতে চেয়েছিল সে পাপ আমি করিনি, স্বীকারও করিনি। তাই বুড়ি আর কিছু জানতে চাইল না। এবার আর্টেমিসিয়াই প্রশ্ন করে, তুমি পেট্রোকে কতদিন ধরে জানো? ও যখন এই পালমিরার মতো ছোট্টটি, ওর মা ওই 3 তলার ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল, এখানেই পেট্রো জন্মায়। আমার মেয়ে মারিয়ার বয়স তখন 5, ও আমাদের বাড়িতেই মানুষ হয়েছে। ছেলেবেলায় ও কেমন ছিল? এরকম উড়নচণ্ডী? হ্যাঁ, তাই ছিল সে, পড়াশোনায় মন ছিল না। ওর মা যখন মারা যায় তখন ওর বয়স 7-8, আমার কাছেই ও বড় হয়েছে, মানুষ হয়েছে। না, ওকে মানুষ করতে পারিনি, চিরটা কাল ওই উড়নচণ্ডী, ছবি আঁকার বাতিক, পথে পথে ছবি এঁকে বেড়াতো। কতগুলো মাউন্টভিলে বন্ধুও জুটে গেল। মারিয়ার যখন বিয়ে হয়ে যায় তখন ওর বয়স 16-17, তখন থেকেই ও আমার শাসনের বাইরে। তোমাকেও মাসে মাসে কত টাকা ভাড়া দেয়? হুমা, ভাড়া আবার কে কাকে দেয়? পেট্রোর মা মাসে মাসে ভাড়া দিত, কিন্তু অতটুকু বাচ্চার কাছে তো আমি আর ভাড়া নিতে পারি না। বাহ, এখন তো সে আর বাচ্চাটি নেই, এখন কেন দেয় না? কি বা ওর রোজগার, দৈনিক 3 বালতি জল তুলে দিত, এটাই ওর বাড়ি ভাড়া। তা সে কাজটাও তো এখন তোর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আর্টেমিসিয়া চুপ করে যায়। কথাটা মিথ্যা নয়, ও এ বাড়িতে আসার পর পেট্রোর জল তুলে দেবার দায়িত্বটাও পেট চুক্তি ঘরওয়ালির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। এখন অবশ্য আর্টেমিসিয়াকে আর সে কাজ করতে হয় না। বাচ্চা পেটে আসার পর থেকে গ্র্যানিই ওকে বাধা দেয়। জলটা এখন বয়ে নিয়ে আসে রোমানো, 1 তলার দোকানি পপিলিনোর সহকারী। আর্টেমিসিয়ার চেয়ে বছর 2-3 ছোটই হবে হয়তো। গ্র্যানি ঘরের টুকটাক কাজ সারতে সারতে আপন মনেই বলে চলে, তখনও ও মদের নেশাটা ধরেনি। 1-8 দিন গিলত, তবে এমন মাতলামি করতো না। সেটা শুরু হলো ওর বউ মরে যাবার পরে। বউ মানে? কার বউ? পেট্রোর। আবার কার? কেন, তুই জানতিস না? ও যখন তোকে বিয়ে করতে যায় তখন বলেনি যে ও উইডোয়ার?
আর্টেমিসিয়া রীতিমতো অবাক হয়ে যায়। কি আশ্চর্য! এত বড় কথাটা পেট্রো এতদিন গোপন রেখেছে। একদিনও জানতে চেয়েছিল এতদিন পেট্রো বিয়ে করেনি কেন। চটজলদি জবাব দিয়েছিল পেট্রো, নিজেরই আহার জোটে না, বউ পুষবার সাহস কি করে হবে। এখন গ্র্যানির কাছে জানতে চায় কতদিন আগে ওর প্রথম স্ত্রী মারা যায়। তা 5-7 বছর হবে। তখন আর্যেরই তো বয়স 9-10 বছর। ওর প্রথম পক্ষের কোনো সন্তানাদি হয়নি। বুড়ি জবাব দিল না। কি হলো দিদা, জবাব দিলে না? বুড়ি দম ধরে শুধু বললে, না। কি অসুখে মারা গেল ওর বউ? গ্র্যানি বড় বিহ্বল হয়ে পড়ল। ইতস্তত করে বললে, থাক না ওসব কথা। পেট্রোকে তুই যেন কিছু বলিস না এসব কথা, তাহলে ও আমাকে একেবারে খুন করে ফেলবে। আর্টেমিসিয়ার একটা দীর্ঘশ্বাস পড়ল। বলল, তুমি নিশ্চিন্ত থাকো দিদা, এসব কথা আমি ওকে কিছুই বলবো না। আমার কি দরকার ওর অতীত জীবন নিয়ে ঘাঁটাঘাঁটি করার। এতদিনে বুঝতে পারলাম ও কেন আমাকে এমন আড়াল করে রাখে, কেন ওর বন্ধু বান্ধবদের সাথে মিশতে দেয় না। কি বোকা পেট্রোটা! আমি জানলেই বা কি ক্ষতি হতো ওর? আমি তো নিরুপায় হয়ে ওর ঘর করতে এসছি। ও দোজ বরে হলেই বা আমার কি, তেজ বরে হলেই বা কি। বুড়ি ওর হাত দুটো ধরে বললে, লক্ষ্মী দিদি, পেট্রো যেন জানতে না পারে আমার কাছ থেকেই তুই এসব কথা জেনেছিস। ওর যা চণ্ডালে রাগ, হয়তো খুনই করে বসবে আমাকে। আমি তো আগেই বলেছি দিদা, এসব কথা ওর সঙ্গে আদৌ আলোচনা করব না। কিন্তু ওর চণ্ডালে রাগ তো আমি কোনোদিন দেখিনি। বারবার ও কথা কেন বলছো? বুড়ি কি যেন একটা লুকোবার চেষ্টা করছে। বলে, না আমিও তো মানে নিজের চোখে কিছু দেখিনি। ওসব হয়তো মিছে কথা। থাক রে দিদি, পেট্রোর কথা থাক। আর্টেমিসিয়া হেসে বলল, প্রসঙ্গটা কিন্তু তুমি তুলেছিলে দিদা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা বরং অন্য কথা বলি। আজ কি রান্না হবে বলো? কদিন পরে আর্টেমিসিয়া ডাকে একসঙ্গে 2খানা চিঠি পেল। সে আমলে ইতালির এ প্রান্ত থেকে ও প্রান্তে চিঠি যেতে 1 মাসের বেশি সময় লাগত। একটি চিঠি এসেছে জেনোয়া থেকে, একটি রোম থেকে। জেনোয়াতে আর্টেমিসিয়ার পরিচিত কেউ নেই। রোমে আছে ওরাজিও। পালমির জন্ম সংবাদ দিয়ে বাবাকে একটি চিঠি লিখেছিল। আশা হলো এটি তারই জবাব। আগে সেটাই খুলে ফেলে। না, ওরাজিও নয়, লিখেছেন মাদার মার্গারেটা। আটিমা, অনেকদিন তোমার চিঠি পাইনি। বড় জানতে ইচ্ছা করে তোমার জীবন কেমন কাটছে। আমি কখনো ফ্লোরেন্সে যাইনি, তাই আরও কৌতূহল হয়। তোমার চোখ দিয়ে ফ্লোরেন্সকে উপভোগ করতে চাই। সময় মতো আমাকে সব কিছু জানিও, ওখানকার প্রতিটি গির্জা, প্রতিটি সংগ্রহশালা, প্রতিটি ভাস্কর্য। তুমি কি আমাদের গির্জায় কোনোদিন গিয়েছ? ফ্লোরেন্সের সান্তা ত্রিনিতা দেই মন্তি গির্জায়? নতুন কি ছবি আঁকলে? যার সঙ্গে ঘর করছো আশা করি সে তোমাকে ঈশ্বর বিচ্যুত করতে পারেনি। ভুলে যেও না, তোমার উপাসনার উপাদান রং তুলি ক্যানভাস। ভুলে যেও না, করুণাময় ঈশ্বর তোমাকে দিয়েছেন দুর্লভ অঙ্কন প্রতিভা। মন যখন বিষণ্ণ হয়ে পড়বে, তখন রঙে আর রেখায় মনকে পুত প্রফুল্ল করে তুলবে। তোমাকে প্রাণ ভরা আশীর্বাদ জানাই। জিসাস তোমাকে শক্তি দিন। ইতি মারি চরণাশ্রিতা মাদার মার্গারিটা। চিঠিখানি পড়তে পড়তে ওর 2 চোখ ভরে জল এলো। মনে পড়ে গেল গত 1.5 বছরে সে রং তুলি ক্যানভাসে হাত দেয়নি। এমনকি ওর স্কেচবুকেও পড়েনি চারকোলের কোনো আঁচড়। চিত্রশিল্পী থেকে নিজের অজান্তেই সে দূরে সরে গেছে। ওর সমস্ত সত্তায় এখন জড়িয়ে আছে ছোট্ট পালমিরা।
কাজটা কি ঠিক হচ্ছে? এই দুনিয়ায় তার কি ভূমিকা? সে শিল্পী না মা? কোন সত্তার অগ্রাধিকার? অন্য মনস্কের মতো এবার খুলে ফেলে দ্বিতীয় লেফাফাখানা, যেটা জেনোয়া থেকে এসেছে। কি আশ্চর্য, সেটাই ওরাজিওর চিঠি। বাপি লিখেছে, মামনি, তোর চিঠিখানি অনেক অনেক দিন পরে হাতে এলো। ওদের দোষ নেই। তোর চিঠিখানা যখন রোমে এসে পৌঁছয় তার আগেই একটা বায়না পেয়ে আমি আর তাসি বার হয়ে পড়েছি। সম্প্রতি জেনোয়াতে চলে এসেছি। এখানে একজন ধনকুবেরের প্রমোদ ভবনে সিলিং আঁকছি দুজনে। রোকোকো শৈলীতে ফুল লতা পাতা, বাকাস, আফ্রোদিতে, ফন, প্যান এইসব। পালমিরার আগমন সংবাদে দারুণ খুশি হয়েছি। দু চোখ বুঝলে তাকে দেখতে পাই, ঠিক তুই যেমনটি ছিলি ওই বয়সে। গাবলু গুবলু দুটো গাল, ছোট ছোট হাত পায়ের আঙুল, মাথায় টাকা টাকা চুল। দাদুর হয়ে ওকে একটা হামি দিস। পেট্রো ছেলেটা ভালোই, কি বলিস? তোর যত্ন আত্তি করে তো? একটা কথা মামনি, মিকেলঅ্যাঞ্জেলো বুওনোরত্তি জুনিয়রের চিঠিতে জানতে পারলাম তুই তার সঙ্গে একদিনও দেখা করিসনি। কেন রে? তোকে তো বলেছিলাম কোরোজিও, মিকেলঅ্যাঞ্জেলো আর আমরা তিনজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। মিকেল হচ্ছে, তুই হয়তো জানিস, মহান শিল্পী মিকেলঅ্যাঞ্জেলোর ভাইপো। সে এখন তার উত্তরাধিকারী, মেতারের প্রাসাদেই থাকে। পত্রপাঠ তার সঙ্গে দেখা করবি, সে তার প্রাসাদের সব কিছু তোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবে। মেতার, মিকেলঅ্যাঞ্জেলোর অদ্ভুত সব সৃষ্টি। নতুন কি আঁকলি? মনে রাখিস, তোর জীবনের স্বপ্ন তোর ব্যর্থ বাপিরও। ওই একাডেমিয়ায় তোর একখানা ছবি টাঙানো। বাপির ওপর রাগ করে রং তুলিকে ত্যাগ করিস না মা। জিজাস তোর মঙ্গল করুন। ইতি বাপি। নতুন কি আঁকলি? বাপির ওপর রাগ করে রং তুলিকে ত্যাগ করিস না মা। ঝরঝর করে আবার কেঁদে ফেলে আর্টেমিসিয়া। রং তুলিকে অনেক অনেক দিন আগেই সে ত্যাগ করে বসে আছে। গত 2 বছরে সে একবারও রং তুলি ইজেল নিয়ে বসেনি। ঘরণী হিসেবে সে ব্যর্থ। মা হিসেবে যাতে না হয় এটাই সে আপ্রাণ চেষ্টা করে গেছে 2 বছর ধরে। অথচ অনেক অনেক দূরে বসে আছেন তার শুভানুধ্যায়ীরা। তারা এখনো আশা করে, সবাই জানতে চায় নতুন কি আঁকলি। ভেবেছিল সে প্রত্যাখ্যাতা, শিল্পের জগতে ওরা তাকে প্রবেশ করতে দেবে না। প্রথমত, সে নারী, পুরুষ নয়। দ্বিতীয়ত, সে প্রচলিত পথে চলতে অস্বীকার করেছে। সে বিদ্রোহিণী। পরদিন পেট্রো এলো। আর্টেমিসিয়া জানতে চায়, মিকেলঅ্যাঞ্জেলো জুনিয়র এ শহরে কোথায় থাকেন জানো? পেট্রো একইভাবে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রতিপ্রশ্ন করে, কেন বলো তো? তাকে মুরব্বি পাকড়ে আর একবার একাডেমিয়াতে নাক গলাতে চাও? শোনো আর্টেমিসিয়া, ওভাবে হয় না, ওভাবে হবে না। দাঁতে দাঁত দিয়ে চোখের জল ঠেকিয়ে রাখল। ঘরের মানুষটাই তাকে কোনো পাত্তা দেয় না, বাইরের মানুষ কি দেবে? বলে, মিকেলঅ্যাঞ্জেলো জুনিয়র আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। 10-15 বছর আগে। এখন তিনি সিনিয়র জেন্টেলেসিকেই চিনতে পারবেন না। তুমি তার সঙ্গে দেখাই করতে পারবে না। বিনা অ্যাপয়েন্টমেন্টে তার সেক্রেটারি তোমাকে তার প্রাসাদে নাক গলাতেই দেবে না। বুঝেছ? বেশ তো, অ্যাপয়েন্টমেন্ট করেই যাব। তাকে চিঠিতে লিখব তার সাক্ষাৎ পেতে চাই। তিনি যদি ডেকে না পাঠান তো যাব না। তাই তো জানতে চাইছি তিনি শহরের কোন অঞ্চলে থাকেন। পেট্রো বিরক্ত বোধ করে, বলে, তুমি বড় অবুঝ। তিনি যদি তোমাকে চিনতেই না পারেন তাহলে দেখা কেন করতে দেবেন? চেষ্টা করে দেখতাম। আমি তো এ জাতীয় চিঠি কখনো লিখিনি। তুমি আমাকে একটা ড্রাফট করে দেবে?
সর্বনাশ, আমার দ্বারা ওসব কাজ হবে না। আঁতেলরা কি ভাষায় চিঠি লেখে তা আমি জানিই না। তাদের চিরকাল দূর থেকে নমস্কার করেছি। শত হস্তেন আঁতেলা নাম। আর্টেমিসিয়া ভিন্ন পথ ধরল। নিচেকার দোকান ঘরের ওই ছেলেটা। রোমানুকে প্রশ্ন করল। সে বললে, বলেন কি সিনোরা, তাঁর বাড়ি চেনেন না এমন মানুষ গোটা ফ্লোরেন্স শহরে আপনি খুঁজে পাবেন না। বুয়োনোরত্তি হোম হচ্ছে ভিয়া ঘিবেলিনা প্লাজার পাশেই। কেন জানতে চাইছেন সিনোরা? মিকেলঅ্যাঞ্জেলো জুনিয়র আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাকে আমি একখানি চিঠি লিখতে চাই, তুমি সেটা পৌঁছে দেবে? হে আর শক্ত কি কাজ, লিখে দিন। ও বাড়ির ভেতরে আমি কখনো যাইনি, এবারও যেতে হবে না। গেটের পাশে প্রকাণ্ড একটা ডাক বাক্স আছে, তাতে চিঠিখানা ফেলে দিলেই তিনি পেয়ে যাবেন। 3-4 বার মুশপিদা করে ছোট্ট একটি চিঠি সে লিখে ফেলল সহজ সরল ভাষায়। মহিমার নবিশু, আমার নাম আর্টেমিসিয়া। আপনি আমাকে চেনেন না, তবে বাবার কাছে শুনেছি যে আপনারা দুজন এককালে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, যখন আপনি রোমে থাকতেন 10-15 বছর আগে। আপনি আর মিকেলঅ্যাঞ্জেলো কোরাজিও। আমি এখন এই শহরেই থাকি। আমার স্বামী ফ্লোরেন্সেরই বাসিন্দা। আমি ছবি আঁকি, বাবার কাছে শিখেছি। তাই আমার ইচ্ছা আপনার জগৎ বিখ্যাত খুড়োমশাইয়ের যেসব শিল্পকীর্তি আপনাদের প্রাসাদে আছে সেগুলি সচক্ষে দেখা। আপনি অনুগ্রহ করে আমাকে কি সেই অনুমতি দেবেন? বিনয়া অবনম্র, আর্টেমিসিয়া জেন্টিলেসচি। চিঠিখানা পাঠিয়ে দেবার পরই ওর মনে হলো কাজটা ঠিক হয়নি। বড় ছেলে মানুষই হয়ে গেছে। ও তো বড় মানুষটাকে কি ওই ভাষায় চিঠি লিখতে হয়? যেন খুড়ো জ্যাঠাকে চিঠি লিখেছে। আচ্ছা, চিঠির কোনায় ওর নিজের বাড়ির ঠিকানাটা লিখেছে তো? নাহলে তিনি জবাব দেবেন কোন ঠিকানায়? ওর সব প্রশ্নের সমাধান হয়ে গেল পরদিন সকালেই। ওরা দুজন যখন প্রাতরাশে বসেছে, হঠাৎ ডোরবেল বাজল। পেত্র উঠে গিয়ে সদর খুলে দিয়ে দেখে তকমা সাঁটা একজন সংবাদবহ দোরগোড়ায় দাঁড়িয়ে। ছেলেটা পেত্রকে অভিবাদন করে বলল, সিনোরা আর্টেমিসিয়া জেন্টিলেসচি কি এই বাড়িতেই আছেন? কেন বলো তো, তার সঙ্গে তোমার কি দরকার? তাঁর একখানা চিঠি আছে, ডেলিভারি দেব। ও আচ্ছা, আমাকেই দিতে পারো, দাও। সরি স্যার, আমার উপর নির্দেশ আছে চিঠিখানা তাকে ব্যক্তিগতভাবে দেবার। তিনি যদি না থাকেন। আর্টেমিসিয়া চট করে দরজার কাছে এগিয়ে যায়, আত্মপরিচয় দিয়ে বলে, আমাকে দাও, আমি আর্টেমিসিয়া জেন্টিলেসচি। পুনরায় অভিবাদন করে সংবাদবহ সিল করা চিঠিখানি ওর হাতে দিয়ে পিয়ন বইতে স্বাক্ষর নিল। বললে, আমার উপর নির্দেশ আছে ম্যাডাম, আপনি মৌখিকভাবে আমাকে জানিয়ে দেবেন আপনি কাল আসতে পারবেন কিনা। পেত্র আগ বাড়িয়ে বলে, তোমাকে এই এত এত নির্দেশ কে দিয়েছেন হে? ছেলেটি জবাব দেবার আগেই আর্টেমিসিয়া চিঠিখানা লেফাফা খুলে বার করেছে। পেত্রকে বললে, ও আসছে আঙ্কেল মিকেলঅ্যাঞ্জেলো জুনিয়রের কাছ থেকে। তুমি টেবিলে গিয়ে বসো, আমি দেখছি। ছোট্ট 2 লাইনের চিঠি। মাই ডিয়ার আর্টেমিসিয়া, কাল সকাল 8:30টার সময় আমার গাড়ি যাবে। তোমরা দুজন আমার সঙ্গে প্রাতরাশে বসবে, তখন অন্যান্য কথা হবে। তোমার আঁকা কিছু ছবি নিয়ে এসো। তোমার স্বামীর নামটা জানা না থাকায় তাকে পৃথক নিমন্ত্রণপত্র দিতে পারলাম না, তাকেও সঙ্গে নিয়ে এসো। অপেক্ষারত তোমার আঙ্কেল মিকেলঅ্যাঞ্জেলো জুনিয়র। আর্টেমিসিয়া সংবাদবহকে অপেক্ষা করতে বলে ফিরে আসে প্রাতরাশ টেবিলে। চিঠিখানা পেত্রোর নাকের ডগায় মেলে ধরে বলে, আমি যাব, তুমিও কি আসবে? পেত্রোর মুখটা থমথম করছে। বলে, না সরি, আমার অন্য অ্যাপয়েন্টমেন্ট আছে। আর্টেমিসিয়া পেত্রোর অভ্যস্ত ডায়ালগে শুধু বলল, নির্বিকারভাবে দোরগোড়ায় ফিরে এসে
সেই সংবাদবাহকে বলল, ওকে বলে দিও কাল সকালে আমি একাই যাব, আমার স্বামীর কি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, যেতে পারবেন না। ছেলেটি সসম্ভ্রমে অভিবাদন করে চলে গেল। আর্টিমিসিয়া ফিরে এলো টেবিলে, যেন কিছুই হয়নি সেইভাবে জানতে চায়, তুমি কি আরও একটু কফি নেবে? এখনো বেশ গরম আছে। খালি কাপটা টেবিলে ঠক করে নামিয়ে দিয়ে পেট্রো বলল, না। নিজের কাপে আর একটু কফি ঢালতে ঢালতে আর্টিমিসিয়া বলে, আঁতেলদের চিঠির ভাষা কিন্তু বেশ সহজ সরল, তাই না? পেট্রো টেবিল ছেড়ে উঠে চলে যায়, জবাব দেয় না। মিকেলেঞ্জেলো জুনিয়র বসেছিলেন তার স্টাডিতে, কি সব কাগজপত্র নাড়াচাড়া করছিলেন। অর্ডারলি আর্টিমিসিয়াকে নিয়ে দ্বার প্রান্তে উপনীত হতেই ভদ্রলোক একেবারে লাফিয়ে উঠলেন, আরে এসো এসো এসো, এত দিন হলো তুমি ফ্লোরেন্সে আছো, আগে যোগাযোগ করনি কেন? আমার ঠিকানা জানতে না? আর্টিমিসিয়া একটি সসম্ভ্রম বাও করে সত্য কথাই বলে, সাহস হয়নি ওর লর্ডশিপ। আরে না না, ওসব ফর্ম্যালিটি নয়, স্রেফ আঙ্কেল, তুমি ওরাজিওর মেয়ে, আমার ভাইঝি। এসো বসো এই চেয়ারটায়। তোমার আঁকা ছবি কিছু সঙ্গে করে এনেছ তো? আগে হ্যাঁ, দুটি অয়েল কালার, অনেকদিন আঁকি না। কেন, অসুবিধাটা কোথায়? কই দেখি তোমার ছবি। আর্টিমিসিয়া সসংকোচে তার গোটানো ছবি দুখানি ঝোলা ব্যাগ থেকে বের করে দিল। মিকেলেঞ্জেলো সহজসাহে ক্যানভাস দুখানি গ্রহণ করে প্রথমখানি তার প্রকাণ্ড টেবিলে বিছিয়ে দিলেন। সুজ্যান্না। আর্টিমিসিয়া আজ আর ভুল করেনি, গ্লাভস পরে এসেছিল। সে চেপে ধরল তৈলচিত্রের দুপ্রান্ত। গৃহস্বামী তার দুহাতে চেপে ধরলেন অপর প্রান্ত দুটি। খুব নিবিষ্ট দৃষ্টিতে তিনি দেখতে থাকেন ছবিখানা, কোনো কথা বলেন না। আর্টিমিসিয়ার হৃৎপিণ্ডটা যেন বুকের পাঁজরায় ধাক্কা মারতে থাকে। অনেকক্ষণ দেখে তিনি মুখ তুলে বললেন, তোমার অঙ্কন পদ্ধতি তো বটেই, আমার সবচেয়ে ভালো লাগছে তোমার দৃষ্টিভঙ্গি। আর্টিমিসিয়া কোনো কথা বলতে পারেন না। প্রথম কথা, তুমি সুযোগ পাওয়া সত্ত্বেও কোনো নুড আঁকোনি। সুজ্যান্নার উপকাহিনীতে হোলি বাইবেল যা বলতে চেয়েছেন তুমি সেটাকেই প্রাধান্য দিয়েছ। সুজ্যান্নার প্রতিবাদ, ওর উৎক্ষিপ্ত দুই বাহুতে তার সোচ্চার প্রকাশ। ভালো কথা, তুমি কি একই বিষয়বস্তুতে আঁকা তিনতরেত্তর অয়েল পেন্টিংটা দেখেছ? আগে হ্যাঁ, দেখেছি। আমি মহান তিনতরেত্তকে খাটো করতে চাই না, কিন্তু তার অনুবত নিউটটি আমার পছন্দ হয়নি। তোমাদের দুজনের দৃষ্টিভঙ্গির এই প্রভেদটা কেন হয়েছে তা আন্দাজ করতে পারো? আর্টেমিসিয়া জবাব দিল না। সে শুধু জানতে চায়, সপ্রশ্ন দৃষ্টি মেলে ধরে। যেহেতু দুজন চিত্রকর, একজন পুরুষ অপরজন নারী, তিনতরেত্ত বাইবেলকে মূলধন করে একটি নিউড আঁকার লোভ সামলাতে পারেননি, কিন্তু দ্য হোলি বাইবেলের উদ্দেশ্যটা সেখানে হারিয়ে গেছিল। সুজ্যান্নার নগ্ন সৌন্দর্য নয়, এই উপকাহিনীর মর্মকথা সুজ্যান্নার পাতিব্রত্য, তার আদর্শনিষ্ঠা, তার ঈশ্বর নির্ভরতা। আর্টেমিসিয়া নির্বাক শ্রোতা, যেন তার অন্তরের কথাই উনি বলে চলেছেন। ও প্রশ্ন করে, এবার কি দ্বিতীয়খানা দেখবেন? না, এখানে কি আরো কিছুক্ষণ দেখি। এটা দুর্দান্ত ছবি, তুমি কি বিক্রয় করতে স্বীকৃত? রাজি থাকলে কি তোমার প্রত্যাশা? আর্টেমিসিয়া প্রতি প্রশ্ন করে, বিক্রয় নিশ্চয়ই করতে চাই, কিন্তু কেতা ক্রেশ তা না জানলে আমার প্রত্যাশার কথা কেমন করে বলি আঙ্কেল? আমি নিজেই নেব, এবার বলো। আর্টেমিসিয়া তৎক্ষণাৎ বলে, আমি স্বীকৃত, কিন্তু একটা শর্তে। শর্ত? কি শর্ত? আপনি আজ আমাকে যা দিলেন তা আমি সারা জীবনে কখনো পাইনি। আমার শর্তটা এই, আমার এই ছবিখানি আমি আপনাকে উপহার দিতে চাই। আপনি আমার আঙ্কেল, আপনাকে কি আমার ছবি বেচতে পারি?
আপনি এটা গ্রহণ করলেই আমি ধন্য। প্রৌঢ় ভদ্রলোক রীতিমতো বিব্রত হয়ে পড়েন। বলেন, মেনে নিলাম তোমার শর্ত, ছবিখানা আমি রাখছি, দাম দেব না, কিন্তু আঙ্কেলের কাছ থেকে তুমি কিছু উপহার নিতে নিশ্চয়ই আপত্তি করবে না? সেটা যথাসময় আমি দেব। আপাতত ছবিটা ফ্রেমিং করতে পাঠাই। আর্দালির মাধ্যমে তার সেক্রেটারিকে ডেকে পাঠালেন। জনান্তিকে তাকে কিছু নির্দেশ দিয়ে আবার তিনি ফিরে এলেন টেবিলে। আর্টেমিসিয়া বলে, এবার তাহলে দ্বিতীয় ছবিটা পেতে দেখাই। না, সেটা প্রাতরাশের পর। পরপর ছবি দেখলে তাদের কোনো ছাপ মনে স্থায়ী হয় না, তাদের অমর্যাদা করা হয়। প্রাতরাশের আয়োজন যথেষ্ট, কিন্তু অহৈতুকী আড়ম্বর নেই। বোধ করি উচ্চবিত্তের মানুষ এই জাতীয় প্রাতরাশে অভ্যস্ত। এতক্ষণেও বুঝে নিয়েছে ওর আঙ্কেল এই বিরাট প্রাসাদে একাই থাকেন, কোনো খুঁড়িমা নেই। উনি চিরকুমার কি বিপত্নিক সেটা অবশ্য বুঝে উঠতে পারে না। জোড়া পোচ, টোস্ট আর বেকন শেষ করে ফলের থালাটা টেনে নিল আর্টেমিসিয়া। একটা আপেল কাটতে কাটতে বলল, আপনি এখন থেকে কি ভাবছেন বলুন তো? ভাবছি। কি? আমার ওই ছবিখানার কথা না, পরবর্তী না দেখা ছবিটার কথা। সেটা কি হতে পারে? স্টিল লাইফ, নিসর্গচিত্র, না প্রতিকৃতি? তিনটের একটাও নয়, ওটাও বিবলিক্যাল থিমে। তাই বুঝি? কি ক্যাপশন? এখন বলবো না আঙ্কেল, খাবার টেবিলেও আলোচনা থাক। ওটা বিভৎস রসের চিত্র। বিভৎস রস, অথচ বিবলিক্যাল থিম? ও প্রসঙ্গ এখন থাক। ঠিক আছে, থাক তবে। প্রাতরাশান্তি তৃতীয় ছবিখানাও দেখলেন অনেকক্ষণ ধরে, তার কাঁচা পাকা ফ্রেঞ্চ কাট দাড়িতে হাত বুলোতে বুলোতে। আর্টেমিসিয়া ছবির বিষয়বস্তুর কথা বলেনি। উনি নিজে থেকেই প্রশ্ন করেন, জার্মান আর্টিস্ট ক্রানাচের আঁকা ছবিটা তুমি দেখেছ? কোন ছবিটা? যেটা এঁকেছ তুমি, জুডিথ কর্তৃক হলোফার্নেস পদ? আগে হ্যাঁ, দেখেছি। তাহলে কংগ্রাচুলেশনস, ক্রানাচ যে ভুল করেছিলেন তুমি তা করনি। ক্রানাচের জুডিথ যেন প্রতিকৃতি আঁকাতে ওর স্টুডিওতে এসেছে, তার তরোয়ালে এক ফোঁটা রক্তের দাগ নেই, সদ্য সমাপ্ত মর্মান্তিক নাটকীয় ঘটনার আভাস মাত্র নেই সেই শিল্পকর্মে। আর্টেমিসিয়া কোনো কথা বলে না। উনি বলেই চলেন, তোমার কম্পোজিশন একটি নাটকীয় ত্রিকোণ, পিরামিডাল ট্রায়াঙ্গেল। দুটি রমণীর মাথা আর মৃত ব্যক্তির বাঁ হাঁটু সেই ত্রিকোণের শীর্ষবিন্দু। কোরেজিওর আলো ছায়ার বৈপরীত্য, চিরাস্কিউরো, নিখুঁত। নাটকীয়তা সার্থক হয়ে উঠেছে তোমার শিল্পে। ম্যাগনিফিক। আর্টেমিসিয়া এবারও কিছু বলতে পারে না। আঙ্কেল যেন তার শিল্পের মর্মমূলে প্রবেশ করেছেন। শিল্পী আর সমাজদার যেন এক সমতলে দাঁড়িয়েছেন। কৃতার্থ হয়ে গেল শিল্পী। তুমি কি এই ছবিখানিও বিক্রয় করতে ইচ্ছুক? নিশ্চয়ই, সব আর্টিস্টই তো তাই চায়। আমার পরামর্শ শুনবে? বলুন আঙ্কেল। এই ছবি তুমি বিক্রয় করো না, কাউকে উপহারও দিও না, এর একটি রেপ্লিকা এঁকে ফেলো। সেটা যদি বিক্রয় করতে চাও আমি খদ্দের জোগাড় করে দেবো। আর্টেমিসিয়া একটু দম ধরে কি যেন ভাবল, তারপর বললে, হুবহু অনুলিপি করতে বলছেন? কোনো পরিবর্তন কি সাজেস্ট করছেন না? সেটা যে আমার এখতিয়ার বহির্ভূত। তবে শিল্পী যদি অনুমতি করেন তবে নিশ্চয়ই আমি আমার সাজেশন দেব দর্শক হিসেবে। বলুন আঙ্কেল, আমি তো জানতেই চাইছি। আমার প্রথম পরামর্শ, আলোর উৎসটা আরও 2 ফুট নিচে হলে ভালো হয়। তাহলে জুডিথ, যে এই দৃশ্যের মূল কেন্দ্রবিন্দু, তার মুখে আর একটু আলো পড়ে। আলো ছায়ার খেলা বজায় রেখেও সেটা করা যায়।
আর কিছু? হলো ফার্নেসের মুখটা গ্রিক শৈলীর, যেন টাইটান অথবা নেপচুনের মুখ। গ্রিক না, গ্রিক চিবুক, ওটা তো আসিরীয় হওয়ার কথা। আসিরিয়ান মডেল আমি কোথায় পাবো? না, মডেল পাবে না, ছবি পাবে। তুমি যদি এই পরিবর্তনে রাজি থাকো তাহলে আমিই যোগান দেব। দিন, আমি দুটো সাজেশনই মেনে নিলাম। থ্যাংক ইউ। এবার অন্য একটা কথা তোমাকে বলি। গৃহস্বামী এবার জানালেন যে তাঁর প্রাসাদের একতলায় প্রধান হল কামরাটাকে উনি ওর কাকার একটি সংগ্রহশালায় রূপান্তর করতে ইচ্ছুক। মিকেলাঞ্জেলো মিউজিয়াম। ওর বিশ্ববিশ্রুত ক্ষুল্লতাতের অনেকগুলি স্মৃতি ও শিল্পকর্ম, স্কেচ ড্রয়িং, তৈলচিত্র ও অসমাপ্ত ভাস্কর্য ছড়িয়ে ছিটিয়ে আছে সারা প্রাসাদে। সেগুলি আইনত ওর সম্পত্তি, কিন্তু ধর্ম তো জনসাধারণের। ওর ইচ্ছা সেই সংগ্রহশালায় ইল দিভিনা মিকেলাঞ্জেলো বোনারোত্তির উত্তরসূরিরা, অর্থাৎ সমকালীন শ্রেষ্ঠ ইতালিয়ান শিল্পীদের আঁকা কিছু ছবিও থাকবে। কয়েকজন বিশ্রুত কীর্তি চিত্রকরকে উনি ইতিমধ্যেই এ কাজে নিযুক্ত করেছেন। দু একজন আর্ট কালেক্টর তাঁদের সংগ্রহ থেকে কিছু ছবি ওকে উপহার দিতেও স্বীকৃত। বিশেষ করে কসিমোতি মেদিচি, অর্থাৎ মিকেলাঞ্জেলোর পৃষ্ঠপোষকের বর্তমান বংশধর। কিছু কিছু ছবি তিনি ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন এ বাড়িতে। মিকেলাঞ্জেলো জুনিয়র প্রাসাদের বিভিন্ন প্রান্তে ওকে নিয়ে ঘুরে ঘুরে দেখালেন। আবার ফিরে এলেন সেই সংগ্রহশালার বিরাট হল কামরায়। বললেন, আমার ইচ্ছে দুই দেওয়ালে শিল্প সম্ভারগুলি সাজানো হবে। একদিকে আমার কাকার, তার বিপরীতে সমকালীন ইতালীয় শিল্পীদের, আর তার মাঝখানে থাকবে একটি ফুল সাইজ তৈলচিত্র। ইনক্লিনাজিয়ন। ইনক্লিনাজিয়ন মানে লাদিনী শক্তি, অনুপ্রেরণা, শিল্পীর অন্তলীন প্রেরণা, যা শিল্পী মনকে উদ্বুদ্ধ করে। আমার কল্পনায় তা হচ্ছে একটি প্রকাণ্ড নিউড, বাস্তব নিউড, কিন্তু তার আবেদনে যৌনতা থাকবে না। তুমি কি বলো? সুন্দর অনুভাবনা, যদিও অত্যন্ত কঠিন কাজ। কে আঁকবেন? সে প্রশ্নের জবাব না দিয়ে জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে স্বপ্নালু দৃষ্টিতে উনি বলে চলেন, একটি ব্লন্ড। তার পশ্চাৎপটে ঘন নীল আকাশ, তার হাতে একটি ফুলের গুচ্ছ, পুষ্পনগরীর প্রতীক। সে বাতাসে ভাসছে, মেঘলোকে ভাসমান নারী মূর্তি। মেঘলোকে ভাসমান নিউড, সেটা বাস্তব হবে কি করে? ইনক্লিনাজিয়ন তো আধা বাস্তব আধা কল্পনার, কেন হবে না? তুমি কি সাজেস্ট করো? আপনি যা বললেন তাই। তবে মেঘলোকে ভাসমান না করে ওকে বসিয়ে দেওয়া যায় আধখানা ভাঙা চাঁদের ওপর। আকাশের রং কোবাল্ট ব্লু, ওর পায়ের নিচে কিউমিউলাস মেঘ। না, কোবাল্ট ব্লু নয়, ডিপ আল্ট্রামেরিন। আর তার মাথার উপরে ঘন নীল পশ্চাৎপটে একটিমাত্র তারকা, স্টার অফ বেথলেহেম। ধর্মকে এর মধ্যে টেনে আনছেন কেন আঙ্কেল? শিল্পী মাত্রই স্বধর্মের উপাসক। তাছাড়া ওটাকে দর্শক তার কল্পনা মতো ভেনাসও ভাবতে পারেন। ভেনাস অপার্থিব স্বর্গীয় সৌন্দর্যের প্রতীক। আপনি কি চাইছেন, স্টার অফ বেথলেহেম না ভেনাস? বললাম তো, সেটা নির্ভর করবে দর্শকের দৃষ্টিভঙ্গিতে। শিল্প মাত্রই একটা যোগের সাধনা। তার আধখানা গড়ে শিল্পী, বাকি আধখানা দর্শক, সমাজ তার। আর্টেমিসিয়া জবাব দিল না। মিকেলাঞ্জেলো অনেকক্ষণ তার ফ্রেঞ্চ কাট দাড়িতে হাত বুলিয়ে বললেন, এসো, তোমাকে একটি বাস রিলিফ দেখাই। আমার কাকার গড়া একটি অধোৎকীর্ণ ভাস্কর্য। ওকে নিয়ে গেলেন পাশের ঘরে। সেখানে একটি বাস রিলিফ। শিল্পজগতে তার নাম মাডোনা অফ দ্য স্টেয়ার্স, 1491।
সোপান পাদমূলে মাদনা। বললেন, আপাতত ভুলে যাও, এটি আমার কাকার গড়া একটি শিল্পকর্ম। নির্দ্বিধায় এর সমালোচনা করো দেখি, দোষ ও গুণ। আর্টেমিসিয়া অনেকক্ষণ সেটি খুঁটিয়ে দেখল, তারপর সত্যি নির্দ্বিধায় শুরু করলো তার শিল্প সমালোচনা। এটা যে বাস রিলিফ তা তো বোঝাই যায় না, মনে হয় সাদা কালো একখানি পেন্সিলে আঁকা ছবি। শিল্পভূমি থেকে কোনো অংশই আধা ইঞ্চির বেশি বাইরে বেরিয়ে আসেনি, শুধুমাত্র মেয়ের দক্ষিণ হস্তের মুষ্টিখানি ছাড়া। সেটুকু তো প্রযুক্তিবিদ্যার কারিগরি। শিল্পের মর্ম কথায় এসো এবারে। শিশু জিজাসকে উনি গড়েছেন ব্যাস ভিউতে, এটা আমি আগে কখনো দেখিনি। কারেক্ট, তুমি হয়তো কয়েক শত শিল্পকর্ম দেখেছ, আমি দেখেছি কয়েক সহস্র, আমিও তা দেখিনি। নেক্সট। আমার দৃষ্টতা মার্জনা করবেন আঙ্কেল, জিসাসের ডান হাতের বাইসেপ শিশু সুলভ হয়নি, ওটা একটা অ্যানাটমিক্যাল ডিফেক্ট। অ্যাবসলিউটলি রাইট। শিল্পী জিসাসের অন্তর্লীন দৃঢ় বা আধ্যাত্মিক শক্তির বিকাশ দেখাতে এই শারীরিক ত্রুটিটি সজ্ঞানে খোদাই করেছিলেন, এই আমার ধারণা। আর কিছু? মা মেরির মুখে একটা বিষণ্ণতার ছাপ। পিয়েতা মূর্তিতে মা মেরির বিষণ্ণতার অর্থ বুঝি, কিন্তু এখানে স্তনদানরত মাতার এই বিষণ্ণতা কেন? আমি বলবো? বলুন আঙ্কেল। তোমার নজরে পড়েনি সিঁড়ির 3 ধাপ উঁচুতে জনের দক্ষিণ বাহু আর সিঁড়ির ব্যালাস্ট্রেডের একটা অসমাপ্ত ক্রুশ চিহ্ন গড়ে তুলেছে? ক্রুশটা পুরোপুরি রূপায়িত হয়নি, হবে 30 বছর পরে, কিন্তু মা যেন তার দিব্য দৃষ্টিতে তা দেখতে পাচ্ছেন, তাই তার মুখে পড়েছে একটা বিষণ্ণতার ছাপ। মা যেন ডান হাত কোনোই দিয়ে ক্রুশটাকে দূরে সরিয়ে দিতে চাইছেন, অথচ দেখো বাঁ হাতের তালুতে আবার সেই ক্রসটাকেই যেন ধারণ করে রেখেছেন, কারণ ওই ক্রুশ কাষ্ঠটাই তার স্তন্যপানরত শিশুকে মানব মাত্রায় রূপান্তরিত করবে। গড দ্য ফাদার আর গড দ্য সান, এর সেতুবন্ধনই তো ওই নিষ্ঠুর ক্রুশ কাষ্ঠ, তাই ওটাকে তো ঠেলে ফেলে দেওয়া চলবে না। এই দ্বৈত ভাবনাতেই মায়ের মুখে ফুটে উঠেছে প্রশান্তি আর বিষণ্ণতা। লক্ষ্য করে দেখো আর্টেমিসিয়া, মায়ের পেছনে যেন একটা হ্যালোর অ্যাডাম, একটা রত্নোচ্ছটা, ওটাও পরিপূর্ণ হ্যালো হয়ে উঠবে 30 বছর পরে। আর্টেমিসিয়া স্তম্ভিত হয়ে গেল ওর শিল্প বিশ্লেষণে। দাড়িতে হাত বুলোতে বুলোতে উনি বললেন, তোমার দৃষ্টিতে ওটা সিঁড়ির ব্যালাস্ট্রেড, আমি দেখছি একটি অসমাপ্ত ক্রুশ। তেমনি আমার পরিকল্পিত ইনক্লিনাশন, কোনো দর্শক দেখবে সৌন্দর্যের দেবী স্বর্গীয় ভিনাসকে, কোনো দর্শক দেখবে সন্মার্গের পথ প্রদর্শক স্টার অফ বেথলেহেম। আবার দুজনে ফিরে এসে বসলেন ওর স্টাডিতে। আর্টেমিসিয়া বলে, আপনি কিন্তু আমার একটি প্রশ্নের জবাব এখনো দেননি আঙ্কেল। কোন প্রশ্নটার? এই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বটা আপনি সমকালীন কোন মহান শিল্পীকে দেবার কথা ভাবছেন? এমবি জুনিয়র জবাব দেবার সুযোগ পেলেন না। ঠিক তখনই দ্বার প্রান্ত থেকে ওর সেক্রেটারি জানতে চায়, ভিতরে আসতে পারি ইয়োর লর্ডশিপ? হ্যাঁ এসো, কি ব্যাপার? সেক্রেটারি জবাব দিল না, নিঃশব্দে টেবিলের উপর নামিয়ে রাখলো একটি মনোগ্রাম করা লিফাফা আর একটা মেরুন রঙের থলি। তাতে ঠক করে একটা শব্দ হলো। দুজনকে অভিবাদন করে সেক্রেটারি চলে গেল। হ্যাঁ, কি যেন জানতে চাইছিলে তুমি? প্রশ্ন করতে করতে হাত বটুয়ার দড়ি খুলে উনি ভিতরে স্বর্ণ মুদ্রাগুলো টেবিলে ঢালছিলেন। গুনে দেখলেন তাতে ছিল 30টি ফ্লোরিন মোহর। আর্টেমিসিয়া অপেক্ষা করছিল। স্বর্ণ মুদ্রাগুলি পুনরায় থলিতে ভরে ফেলে উনি চিঠিখানা
লেফাফা থেকে বের করে দেখছিলেন। সেটাকেও খামে ভরে পুনরায় বললেন, হ্যাঁ, কি যেন বলতে চাইছিলে? না, আমি জানতে চাইছিলাম এই মহান শিল্পকর্মের জন্য আপনি কোন সমকালীন শিল্পীর কথা ভেবেছেন? ভেবেছি। এই তোমার প্রশ্নের জবাব। চিঠিখানি খুলে দেখো। তা দেখে বজ্রাহতা হয়ে গেল আর্টেমিসিয়া। বলে, এটা কি করলেন? আমি অজ্ঞাত অজ্ঞাত। এক্ষুনি যে পাস রিলিফটা দেখলে আর্টেমিসিয়া, ওটা করেছিলেন একজন নিতান্ত অখ্যাত অজ্ঞাত কিশোর শিল্পী। ইয়ার অফ দ্য লর্ড 1491। তখন তার বয়স মাত্র 17। এটাই তার জীবনের প্রথম বাস রিলিফ। তার ইনক্লিনাজিয়ন কে ছিলেন জানো? কন্টোসিন্টা, লিটল কাউন্টেস। তার নাম শুনেছ? আর্টেমিসিয়ার বাক্য স্ফূর্তি হল না। দুদিকে মাথা নেড়ে নেতিবাচক ভঙ্গিতে জানালো সে জানে না। কন্টেসিনার বয়স তখন 13। তিনি ছিলেন লরেঞ্জো দ্য ম্যাগনিফিসেন্টের কনিষ্ঠতমা আত্মজা। আমার কাকার সঙ্গে তার একটা কাফ লাভ ছিল, যদিও দুজনে দুজনের কাছে কোনোদিনই তা স্বীকার করেননি। তবু দুজনেই সে কথা জানতেন। রিডলফির সম্ভ্রান্ত পরিবারে কন্টেসিনার বিবাহ হয়। 3 সন্তানের জননীকে মা মেরি বুকে টেনে নেন মাত্র 37 বছর বয়সে। আর আমার কাকা সারা জীবনে বিবাহই করেননি। তুমি কন্টেসিনার নামও শোনোনি? এখনো বাকশক্তি ফিরে পায়নি শ্রোতা। সে আবার মাথা নাড়ে। কন্টেসিনার ছোট ভাই গুইলিনোর নাম শুনেছ? যার জন্ম ও মৃত্যু কন্টেসিনার ঠিক এক বছর পরে? আগে না। তিনি কি জন্য বিখ্যাত? বিশ্ব ললিত কলাকে তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রতিকৃতি চিত্রটি উপহার দিয়েছেন বলে। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ প্রতিকৃতি? কি তা? কি আশ্চর্য! সেটাও তোমাকে বলে দিতে হবে? মোনালিসা। সেটা তো এঁকেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। কারেক্ট। কিন্তু লিওনার্দোকে ওই ছবি আঁকার বায়নাটা দিয়েছিলেন গুইলিনো দ্য মেডিচি। মোনালিসার সঙ্গে নাকি গুইলিনোর হয়েছিল অমনই একটি কাফ লাভ। তাই অর্থমূল্যে লিওনার্দোকে নিযুক্ত করেছিলেন সিনোরা লিজা গিওকোন্ডার একটি প্রতিকৃতি আঁকতে। যদিও শেষ পর্যন্ত তিনি সেই ছবিটা ডেলিভারি নেননি। ছবিটা বরাবর ছিল লিওনার্দোর সংগ্রহে। আর্টেমিসিয়া এতক্ষণে নিজেকে কোনো ক্রমে সামলে নিয়েছে। বলে, সে যা হোক, কিন্তু ইনক্লিনাজিয়নের মতো গুরুত্বপূর্ণ ছবিখানা আঁকার গুরুদায়িত্ব আপনি আমার মতো নভিসকে দিচ্ছেন কেন? 3টি কারণে। প্রথম কথা, তোমার মধ্যে একটা প্রচণ্ড সম্ভাবনাকে আমি দেখতে পাচ্ছি। এল দিভানো লরেঞ্জো দ্য ম্যাগনিফিসেন্ট যেমন দেখতে পেয়েছিলেন কিশোর ভাস্করের ওই পাস রিলিফে, ম্যাডোনা অন দ্য স্টেয়ার্স। দ্বিতীয় কথা, তুমি ব্যতীত সমকালীন চিত্রশিল্পের জগতে আমি কোনো মহিলা চিত্রশিল্পীকে খুঁজে পাইনি। কোনো পুরুষ চিত্রকর নিউড করলে সেটাতে যৌনতা বর্জিত কিছুতেই করতে পারবেন না। প্র্যাক্সিটেলেমের নিউড পাইরিন থেকে তিনতরেত্তর সুজান্নাতে তা প্রমাণিত। পারলে একমাত্র তুমিই পারবে, যেহেতু তুমি পুরুষ নও। আর্টেমিসিয়া মাথা নিচু করে অনেকক্ষণ কি যেন চিন্তা করল। তারপর বলল, আপনি 3টি হেতুর কথা বলেছিলেন আঙ্কেল। সেটা প্র্যাকটিক্যাল। আমাদের একাডেমিয়ায় অনেকগুলি মহিলা আছেন যারা শিল্পীর মডেল হবার জন্য নাম লিখিয়েছেন। চিত্রকরেরা তাদের দৈনিক হারে মডেল হিসেবে নিযুক্ত করতে পারেন, কিন্তু তাদের নিউড মডেল করবার কানুন নেই। তোমার ক্ষেত্রে সে বাধা থাকবে না। তুমি পছন্দ মতো মডেলকে নিয়োগ করতে পারো।
আর আইন মেনেই নিউড মডেলের ছবি আঁকতে পারবে। থলিটা এবার উনি বাড়িয়ে ধরলেন। এটা কেন আঙ্কেল? বায়না। তোমাকে রং তুলি ক্যানভাস খরিদ করতে হবে, দৈনিক মডেলকে তার প্রাপ্য মেটাতে হবে। এই ছবিটা তোমার কমিশন কাজ, সমস্ত খরচ আমার, পরে হিসাব দিও। হে কি, তুমি কাঁদছো কেন আর্টেমিসিয়া? আর্টেমিসিয়া উঠে দাঁড়ায়, বলে, সেটা আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। শুধু বলে যাই, আজকে সকালটা আমার এই 22 বছরের জীবনের সর্বশ্রেষ্ঠ। এটা এটা মোনালিসা। শুনছিলেন নারায়ণ সান্যালের লেখা আর্টেমিসিয়া গল্পের 3য় পর্ব। চতুর্থ এবং শেষ পর্ব শুনবেন আগামীকাল রোববার ঠিক বিকেল 5:15। ভালো লাগলে শুনতে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন।